আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি একবার লাইভে আসছিলাম, পরে হচ্ছে মেবি সাউন্ডে সমস্যা হতে পারে এরকম ভাবছিলাম, তাই হচ্ছে গিয়ে আবার লাইভ স্টার্ট করছি। ওকে, সাউন্ড ঠিক আছে বাবা? সাউন্ডে সমস্যা হতে পারে এরকম ভাবছিলাম, তাই। ওকে, ফাইন। আচ্ছা, তো আমাদের হচ্ছে তড়িৎ রসায়ন লেকচার 5 এখন। কি লেকচার 5? আমাদের 4টা লেকচার শেষ হয়েছে। 4টা লেকচারে আমাদের কি হয়েছে? একটা সিকিউ শেষ হয়েছে। সোজা বাংলা কথা বুঝেন। বুঝার জিনিস কি? বুঝার জিনিস হচ্ছে 4টা লেকচার শেষ হয়েছে। তড়িৎ রসায়নের লেকচার শেষ হয়েছে কয়টা? 4টা। 4টা লেকচার শেষ হওয়া মানে কি? লেকচার 1 থেকে 4, আরো স্পেসিফিকভাবে বললে লেকচার 3-4। লেকচার 3-4 মানে কি? লেকচার 3-4 মানে হচ্ছে একটা সৃজনশীল। যদি কোনো টিচার চায় তড়িৎ রসায়ন থেকে 2টা সৃজনশীল প্রশ্ন দিবে, তাহলে অবশ্যই অবশ্যই একটা সৃজনশীল লেকচার 3 আর 4 থেকে দিবে। ক্লিয়ার? লেকচার 3-4-এ ফ্যারাডের সূত্র আমরা পড়াইছি। তো ফ্যারাডের সূত্রের সিকিউ সলভ করছি, ফ্যারাডের সূত্রের এমসিকিউ সলভ করছি, উইথ ফ্যারাডের সূত্রের বুয়েটের চুয়েট কুয়েট ওয়েটের সব প্রশ্ন সলভ করছি। ওকে, তাহলে লেকচার 3-4-এ একটা সিকিউ হয়ে যাবে। লেকচার 3-4 থেকে অ্যাডমিশন হয়ে যাবে, মানে আর নতুন করে কিছু পড়া লাগবে না, অ্যাডমিশনও হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লেকচার 3-4-এ একটা সিকিউ শেষ, লেকচার 3-4-এ আমাদের অ্যাডমিশন শেষ। ওকে, ফাইন। এবার আসেন, মজার বিষয় হচ্ছে লেকচার 5। লেকচার 5 থেকে আমাদের আমার নতুন পড়া স্টার্ট। লেকচার 5 থেকে কি স্টার্ট? আরেকটা সিকিউর জন্য পড়া স্টার্ট। আরেকটা সিকিউর জন্য পড়া স্টার্ট। আচ্ছা, তাহলে আরেকটা সিকিউর জন্য যদি পড়া স্টার্ট করতে হয় লেকচার 5-এ গিয়ে, তাহলে লেকচার 5টা আসলে আমাদের গ্যালভানিক সেল। আপনারা 9-10 থেকে পড়ছেন, আপনারা 9-10 থেকে পড়তেছেন। তো গ্যালভানিক সেল থেকে আমাদের আজকের পড়া স্টার্ট, মানে লেকচার 5। ওকে, মানে নতুন আরেকটা সিকিউ, আরেকটা সিকিউ। ওকে, মানে নতুন সিকিউর পড়া স্টার্ট। একটা এই চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল আসবে আপনাদের কলেজে, আর আপনাদের বোর্ড পরীক্ষায় আসবে একটা সৃজনশীল, কপাল ভালো থাকলে 2টা সৃজনশীল। তো যদি একটা সৃজনশীল আসে এই চ্যাপ্টার থেকে, তাহলে কোন জায়গা থেকে দিবে? গ্যালভানিক সেল থেকে দিবে। তার মানে আমাদের নতুন মেজর ইম্পর্টেন্ট পড়া শুরু হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিই। কলেজে এক্সাম চলে, হ্যাঁ কলেজে এক্সাম চলে, আমিও জানি, এই জন্য একটু আস্তে আস্তে আগাচ্ছে। আমাদের কিন্তু তড়িৎ রসায়ন চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আচ্ছা, খুব তাড়াতাড়ি কিন্তু অর্গানিকের কোর্স লঞ্চ হবে, খুব তাড়াতাড়ি অর্গানিকের কোর্স লঞ্চ হবে। তার মানে বুঝতে পারতেছেন আমাদের পড়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, আমার কাজ সহজ, এরপরে শুধু অর্গানিক পড়াবো আপনাদেরকে। ওকে, তো আসেন আমরা বিসমিল্লাহ বলে স্টার্ট করি। আচ্ছা, গ্যালভানিক সেলের স্ট্রাকচার আপনারা সবাই জানেন। গ্যালভানিক সেলটা দেখতে এরকম: জিঙ্ক সালফেট, কপার সালফেট, সল্ট ব্রিজ, এখানে একটা ভোল্ট মিটার থাকে, মানে কারেন্ট মাপার জন্য। এখানে অনেক কিছু থাকে, অ্যানোড ক্যাথোড অনেক কিছু থাকে। বাট আসলে জিনিসটা কি হয়েছিল? গ্যালভানিক সেল কিন্তু একদিনে আসে নাই। গ্যালভানিক সেলের আগে ভোল্টার সেল ছিল, মনে আছে? নাই, ক্লাস 5-6-এ পড়ছেন হয়তো। ভোল্টার বিদ্যুৎ কোষ, হ্যাঁ ভোল্টার সেল। তো এক এক টাইমে এক একটা থাকে। আসেন আমরা একটা কাজ করি, আমরা আগে একটু ইতিহাসটা ঘাটাঘাটি করি, কিভাবে এটা আসতেছে। এখনের প্রত্যেকটা ক্লাস কিন্তু একাডেমিক থেকে অ্যাডমিশন খুব ডিটেলসে পড়াচ্ছি, প্লাস অ্যাডমিশন কভার করতেছি। সো অনেক মনোযোগ দিতে হবে প্রত্যেকটা ক্লাসে। হ্যাঁ, তো আসেন আমরা হচ্ছে দেখি আগে যে গ্যালভানিক সেলের ইতিহাসটা কি, আগে কি ছিল। তো এক্সপেরিমেন্টটা কেমন ছিল আমি যদি একটু বলতে চাই, এক্সপেরিমেন্টটা কি ছিল অত বেশি জানা লাগবে না, যেহেতু আমাদের সিলেবাসে এত গ্যাঞ্জাম নাই। সো আমরা এত বেশি না জানলেও চলবে। হুম, প্রথমে মানে গ্যালভানিক সেলটার প্রথমে কি ছিল, প্রথমে আসলে টার্গেটটা কি ছিল? প্রথমে টার্গেটটা ছিল এরকম যে ওরা এখানে একটা কপার সালফেট নিয়েছিল। কপার সালফেট কীরকম? কপার সালফেটের দ্রবণ কীরকম? নীল কালার না? নীল কালার। তো নীল কালারের কপার সালফেটের দ্রবণ নিছিল। অ্যান্ড এইখানে নিছিল জিঙ্ক। এখানে কি নিছিল? জিঙ্ক নিছিল। জিঙ্কের একটা ইলেকট্রোড নেওয়া হয়েছিল। আর এইখানে হচ্ছে গিয়ে আমার আরেকটা ইলেকট্রোড নিছিল। ওকে, ফাইন। এখন এইটা নেওয়ার পরে আসলে কি হয়েছে এইটা বোঝা জরুরি। আচ্ছা, আমাকে একটু বলেন তো, সাউন্ড ঠিক আছে না? একটু দেখেন তো।
এই সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কি একটু দেখতো। হ্যাঁ সাউন্ড ঠিক আছে। ওকে। হুম, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। হুম, সাউন্ড ঠিক আছে। আচ্ছা দেখ, যেটা বলতেছিলাম, তো ওরা কি দেখলো এই এক্সপেরিমেন্টটা করার পরে, কি দেখলো এটা জানা জরুরি না, এটা জানা জরুরি না, বাট আমরা একটু ইতিহাস ঘাটাঘাটি করি। তো এইটা একটা থার্মোমিটার টাইপের, এটা কি একটা থার্মোমিটার টাইপের। তো ওরা যখন এই জিঙ্কের ইলেকট্রোডটাকে, এটা জানা জরুরি না, এটা এমনিই বলতেছি আর কি, একটু বুঝেন। ওরা যখন এই জিঙ্কের ইলেকট্রোডটা কপার সালফেট দ্রবণের ভিতরে দিছে, আর একটা থার্মোমিটার দিছে, দেওয়ার পরে ওরা কি কি দেখছে এখানে বোঝাটা জরুরি। ওরা কি কি দেখলো? ওরা দেখলো যে এই যে জিঙ্কের যে ইলেকট্রোড, এই ইলেকট্রোডটা ক্ষয় হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রোডের, যেমন এই ইলেকট্রোডের তো একটা ভর আছে, মনে করেন সে 50 গ্রাম, তো এই ইলেকট্রোডের ভরটা নষ্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রোডটা ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রোডটা কি হচ্ছে? ইলেকট্রোডের ওয়েট কমে যাচ্ছে, ইলেকট্রোডের ওয়েট কমে যাচ্ছে, জিঙ্ক ইলেকট্রোডের ওয়েট কমে যাচ্ছে, ভর কমে যাচ্ছে। ভর কমতেছে, দ্যাট মিন্স কি? ক্ষয় হচ্ছে, রাইট? তার মানে ক্ষয় হচ্ছে। ওকে, ক্ষয় হচ্ছে। তারপরে, তারপরে কি? মনোযোগ দিয়ে খেয়াল করেন। তারপরে দেখলো এই যে কপার সালফেটের যে নীল কালার, কপার সালফেট কি নীল কালার না? ইয়েস, নীল কালার। এই নীল কালারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে মানে কালারটা চেঞ্জ হচ্ছে, নীল কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, নীল কালার নাই হয়ে যাচ্ছে। নীল কালার আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, মানে কি এখানে কপারের একটা পরিবর্তন হচ্ছে, রাইট? ওকে। তারপরে কি দেখলো? তারপরে দেখলো কপারটা আস্তে আস্তে লাল কালারের হচ্ছে, কপারটা কি হচ্ছে? লাল কালারের অদক্ষেপ পড়তেছে। কি পড়তেছে? লাল কালারের অদক্ষেপ পড়তেছে, লাল বর্ণের একটা অদক্ষেপ পড়তেছে। লাল বর্ণের একটা অদক্ষেপ পড়তেছে। আর দেখলো হিট বাড়তেছে, মানে এই যে টেম্পারেচারে হিট বাড়তেছে। হ্যাঁ, মানে এখান থেকে কি? এখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তো এই জিনিসগুলো তারা লক্ষ্য করলো, মানে একটা একটা এক্সপেরিমেন্ট করলো। এটা একটা এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এটা একটা পরীক্ষা। দেখেন প্রথমেই কিন্তু একদম মায়ের পেট থেকে এটা এসে পড়ে নাই। আপনারা যে গ্যালভানিক সেলটা পড়েন, হ্যাঁ, ড্যানিয়েল সেল যেটাকে বলি আমরা, তো এই ড্যানিয়েল সেলটা কিন্তু একদিনে আসে নাই, এটার আগে অনেকগুলো এক্সপেরিমেন্ট হয়েছে। ওইটা থেকে পরীক্ষা নিয়ে ওইখান থেকে হচ্ছে গিয়ে জিনিসপত্র বুঝা তারপরে হচ্ছে এইরকম সিস্টেমে গেছে, তাই না? তো সিস্টেমটাতে আসছে কেমন আমরা ওইটা দেখতেছি আগে। ক্লিয়ার? ওকে। তো এবার দেখেন ইলেকট্রোডের ভর কমতেছে, মানে ক্ষয় হয়ে যাচ্ছে। এই জিনিসটার মানে কি? পড়ালেখা আছে, বুঝার বিষয় কি? পড়ালেখা আছে, রাইট? আচ্ছা ফাইন। তারপর আবার নীল কালার নাই হয়ে যাচ্ছে, তার মানে এই যে কপার সালফেটটা, বুঝার বিষয় আছে, কপার সালফেটের নীল কালার নাই হয়ে যাচ্ছে, তার মানে আস্তে আস্তে ওরা বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে অ্যান্ড লাল বর্ণের অদক্ষেপ পড়তেছে। লাল কালার মানে কি? লাল কালার মানে শুধু কপার, শুধু কপার মানে লাল, শুধু কপার মানে কিন্তু লাল কালার। তার মানে লাল নীল কালারের দ্রবণ নাই হয়ে যাচ্ছে আর লাল কালার তৈরিতেছে। দ্যাট মিনস এই জায়গা থেকে বোঝা যাচ্ছে কপার 2+টা কপার হচ্ছে, কপার 2+টা কিসে পরিণত হচ্ছে? কপারে পরিণত হচ্ছে। তাহলে কপার 2+টা যে কপারে পরিণত হইলো, বুঝেন বুঝেন, এখানে পড়ালেখা আছে। কপার 2+ যে কপারে পরিণত হইলো, এই কথাটার মানে কি? ও দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, ইয়েস। তাহলে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হইলো? কপারে পরিণত হইল। জিঙ্কের ওয়েট কমতেছে, জিঙ্কের ওয়েট কমতেছে মানে কি? জিঙ্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি? জিঙ্ক আসলে কি করতেছে? জিঙ্ক আসলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক বানাচ্ছে। আরে ভাই এখন তো আমার কাছে ভালো লাগতেছে, এই এখন তো ভাই পরিচিত লাগতেছে জিনিসটা। এই বিক্রিয়া তো আমরা গ্যালভানিক সেলে দেখছি। প্রবলেম আছে। প্রবলেমটা কোন জায়গায়?
ওরা বুঝতেছে যে এই জিনিসগুলো হইতেছে, ওরা বুঝতেছে এই জিনিসগুলো হইতেছে, ওরা বুঝতেছে যে এখানে প্রক্রিয়াটা স্পন্টেনিয়াস, এখানে হিট হিট তৈরি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে, হিট তৈরি হচ্ছে। বাট এখন আমার প্রবলেমটা, আমার রিকোয়ারমেন্টটা কি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ভাই আমার টার্গেট হচ্ছে ইলেকট্রিসিটি, আমার টার্গেট হচ্ছে ইলেকট্রিসিটি। এই যে এখানে যে কেমিক্যাল রিয়াকশনটা হইলো, এই কেমিক্যাল রিয়াকশন থেকে আমার হিট এনার্জির দরকার নাই, আমার ইলেকট্রিসিটি দরকার। তার মানে তখন একটা আইডিয়া পাইলো তারা যে ভাই এইখানে তো আসলে কপার কপারের মতো কাজ করবে, জিঙ্ক জিঙ্কের মতো কাজ করবে, সমস্যা নাই, কিন্তু আমার দরকার ইলেকট্রিসিটি, তাই ওদেরকে আমার কানেক্ট করতে হবে তার দিয়ে, ওদেরকে আমার কি দিয়ে কানেক্ট করতে হবে, তার দিয়ে কানেক্ট করতে হবে। তখন ওরা এরকম একটা সিস্টেমের চিন্তা ভাবনা করলো। এই সিস্টেমে যাওয়ার আগেও আরও কিছু কথাবার্তা বলবো আমি। তো এইটা হচ্ছে আসলে আমাদের মোটামুটি একটা আইডিয়া যে ভাই নীল কালার নাই হয়ে যায় লাল কালার তৈরি হয়, এই কথাটার মানে হইলো কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে। নীল কালার মানে কি, কপারের দ্রবণ, কপার 2+, তাই না? কপার সালফেট মানে কি, কপারের দ্রবণ না, কপার 2+। তাহলে কপার 2+ থেকে কপার হইতেছে। ইলেকট্রনের ভর কমতেছে, মানে জিঙ্ক নষ্ট হয়ে যাচ্ছে, জিঙ্ক ইলেকট্রন ছাইড়া দিচ্ছে, জিঙ্ক 2+ হচ্ছে। তার মানে ওরা পরীক্ষা কইরা এরা দেখছে ফাইন, বাট ওরা ইলেকট্রিসিটি পাচ্ছে না। আমার দরকার ইলেকট্রিসিটি, আমার কেমিক্যাল রিয়েকশন থেকে এখানে ইলেকট্রিসিটি লাগবে। দেখেন আমরা যখন ইলেকট্রোলাইটিক সেল পড়ছিলাম, ইলেকট্রোলাইটিক সেল কি ছিল, আমরা এনার্জি দিছিলাম ওইখান থেকে রিয়েকশন হয়েছিল, রাইট? আমরা ব্যাটারি দিছি ওইখান থেকে রিয়েকশন হয়েছে। আর এখন আমাদের প্রয়োজন ওরা রিয়েকশন করবে, ওইখান থেকে আমাদের ইলেকট্রিসিটি লাগবে। মানে আমাদের এখন কি গ্যালভানিক সেলের পড়াশোনা, ক্লিয়ার? তো ইলেকট্রিসিটি তো এখান থেকে পাচ্ছে না, ওইখান থেকে আসলে আইডিয়াটা আসছে। তো আমাকে একটু বলেন তো এটা বুঝছেন কিনা? এরা ভুইলা গেলেও চলবে, এটা ভুইলা যায়, সমস্যা নেই, একটু আমরা একটু হিস্টোরি থেকে আসতেছি। ওকে, বলেন বুঝছেন কিনা তাড়াতাড়ি। এই যে লাইভে নেই না কেন জানেন? আপনারা ক্লাস করেন না, মানে আপনাদের এক্সাম চলতেছে, বিভিন্ন কারণ থাকতে পারে, হ্যাঁ। ইভেন এমন না যে হচ্ছে এক্সাম না থাকলে আপনারা লাইভে ক্লাস করেন সব সময়, এই জন্য রেকর্ড ক্লাস করি, বুঝছেন? ওকে, এই চ্যাপ্টারের শুরু থেকে পড়লে কি অন্য চ্যাপ্টারের বেসিক লাগবে? জারণ বিজারণ জানতে হবে, জারণ বিজারণ ছাড়া এই চ্যাপ্টার করা যাবে না, আগেই বলে নিছি, একদম প্রথম দিন বলে নিছি জারণ বিজারণ লাগবে। এখন জারণ বিজারণ ইদার তুমি পরিমাণগত রসায়ন শেষ করে আসতে পারো, আর না হলে প্রথম ক্লাস থেকে করলেও বুঝবা। আমি প্রথম ক্লাসেও জারণ বিজারণের বেসিকটা দিয়ে নিছিলাম, ওকে, প্রথম ক্লাসেও জারণ বিজারণের বেসিক দিয়ে নিছিলাম। ওকে, আচ্ছা, তো এবার একটু খেয়াল করে দেখো, বুঝো। তারপর এখন এখন তুমি খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখবা, মনে করো, মনে করো, হ্যাঁ মনে করো, মনে করো এখানে জিঙ্ক আছে, মনে করো এখানে কি আছে, জিঙ্কের ইলেকট্রোড আছে। এটা কিসের ইলেকট্রোড? জিঙ্কের ইলেকট্রোড। আর এখানে মনে করো জিঙ্ক সালফেট আছে, এখানে কি আছে, এখানে আছে জিঙ্ক সালফেটের দ্রবণ। তাহলে যেই তড়িৎদ্বার আর ওই তড়িৎদ্বার, ওই যেই ধাতুর তড়িৎদ্বার, দেখো এটা কিন্তু ধাতু, রাইট? যেই ধাতুর তড়িৎদ্বার ওই ধাতুর দ্রবণের ভিতরে আমরা ডুবাইছি, ওকে ফাইন। দেখো যেই ধাতুর তড়িৎদ্বার, মনে করো আমরা এটা কপার নিলাম, কপার, আর এটাকে নিলাম কপার সালফেট। তাহলে যেই ধাতুর তড়িৎদ্বার, খেয়াল করো, যেই ধাতুর ইলেকট্রোড ওই ধাতুর দ্রবণ, যেই ধাতুর ইলেকট্রোড ওই ধাতুর দ্রবণ। মাথায় রাখবা, যদি ধাতু ও ধাতুর তড়িৎদ্বার, ধাতুর তড়িৎদ্বার ও ওই ধাতুর দ্রবণ নেওয়া হয়, তখন ইলেকট্রনের আদান প্রদান স্টার্ট হয়ে যায়। স্টার্ট হয়ে যায়, কোনো কিচ্ছু লাগে না, ইলেকট্রন আদান প্রদান স্টার্ট হয়ে যায়। মানে কি হয় দেখো, এখানে কি হয়, এখানে এই যে জিঙ্ক আস্তে আস্তে এখানে ইলেকট্রন ছাড়তে পারে, আবার এই যে জিঙ্ক 2+, এখানে জিঙ্ক 2+ আছে না, ও ইলেকট্রন গ্রহণ করে আবার জিঙ্ক তৈরি করতে পারে। মানে কি, এখানে দুই ধরনের রিয়েকশন হয়, এখানে জিঙ্ক ইলেকট্রন ছাইরা জিঙ্ক 2+ হতে পারে,
আবার জিঙ্ক 2+ ইলেকট্রন গ্রহণ কইরা জিঙ্কও হইতে পারে। মানে এখানে আসলে একটা সাম্যাবস্থার ক্রিয়েট হয়, মানে দুই ধরনের রিয়াকশন হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হতে পারে, আবার জিঙ্ক 2+ থেকে জিঙ্কও হতে পারে। সিমিলার কেস এইখানেও, যে আমি এই যে এখানে কোনো এক্সট্রা তারের দরকার পড়ে না, কোনো তারের দরকার পড়ে না। এই কপার সালফেটের ভিতরে যখন চুবাইলাম কি হইতেছে, কপার ইলেকট্রন ছাইরা কপার 2+ হতে পারে, আবার কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপারও হতে পারে। ক্লিয়ার? তাহলে জিঙ্ক 2+ হতে পারে এখান থেকে, আবার জিঙ্ক 2+ এখান থেকে জিঙ্কও হতে পারে, আবার কপার 2+ হতে পারে, কপার 2+ থেকে আবার কি হইতে পারে, কপারও হইতে পারে। ক্লিয়ার? ওকে ফাইন। এখন কথা হচ্ছে হবে কোনটা। দেখো আমরা কিন্তু এখনো তার দিয়ে কানেক্টই করি নাই, তার দিয়ে কানেক্ট করবো অন্য একটু পরে, আবার পরে। ঠিক আছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আগাচ্ছি। এখন কথা হইলো, আচ্ছা দেখা যায় না সব, আই গেস দেখা যাবে। ওকে, তাহলে দেখো এখন কথা হইলো, ভাইয়া তার তো এখনো দেই নেই, তারের আগেই এই যে এইগুলো হচ্ছে, তাহলে এখানে রিয়েকশন হচ্ছে দুই ধরনের। রিয়েকশন এখানে কয় ধরনের হচ্ছে, দুই ধরনের রিয়েকশন হচ্ছে। কি কি রিয়েকশন হচ্ছে আমরা একটু নোট করি। দেখো কি কি রিয়েকশন হচ্ছে একটু নোট করো। তাহলে জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে যেমন জিঙ্ক 2+ হতে পারে, আবার জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হইতে পারে, জিঙ্ক হতে পারে। ওকে ফাইন। আবার দেখো কপার দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ও হতে পারে, কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারও হতে পারে। ফাইন। কথা হচ্ছে হয় কোনটা, ফাইন। এখন তোমাকে বুঝতে হবে যে আসলে খেলাটা কোন জায়গায়। খেলাটা হইল, মনোযোগ দিয়ে খেয়াল করো, আমরা সক্রিয়তা সিরিজ পড়ছি ভাইয়া, হ্যাঁ ভাইয়া সক্রিয়তা সিরিজ পড়াইছেন। সক্রিয়তা সিরিজে আমরা পড়ছি যে যত নিচের দিকে নামবেন সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারবে। দেখো যত উপরের দিকে সে কি তত সক্রিয় না, হ্যাঁ সক্রিয়। তার মানে কোন ধাতুটা ইলেকট্রন ছাড়ার জন্য বেশি ভালো, জিঙ্ক নাকি কপার? খেয়াল করো, জিঙ্ক নাকি কপার, কে ইলেকট্রন ছাড়ার জন্য ভালো? যে উপরের দিকে অবস্থান করতেছে, যে বেশি সক্রিয় সে ইলেকট্রন ছাড়ার জন্য ভালো, যে বেশি সক্রিয় সে ইলেকট্রন ছাড়ার জন্য ভালো। খেয়াল করো আমরা যে সক্রিয়তা সিরিজ পড়ছি, লিকে কানা ম্যাকগাইভার এলো যেন ফিরে সোনা পাবে হাই কাপুরুষ হাজি হাজি পিটাবে আমায়। আমরা এগুলো পড়ছি, এগুলো কিন্তু আমরা 2 নাম্বার 3 নাম্বার ক্লাসেই পড়ে ফেলছি, রাইট? ওকে ফাইন। দেখো তাহলে যে যত নিচে আছে সে কম সক্রিয়, উপরের গুলো বেশি সক্রিয়। তার মানে আমি এই জায়গা থেকে বলতে পারি, কি বলতে পারি, যে উপরের দিকে আছে, যে উপরে আছে সে ভালো ইলেকট্রন ছাড়তে পারে। যে উপরে আছে, সে ভালো ইলেকট্রন ছাড়তে পারে, সে ইলেকট্রন ছাড়তে বেশি, কি বলা যায় এটা, বেশি ইচ্ছুক। ফাইন। আবার চিন্তা করো, আমরা এইটাও বলছিলাম যে যত নিচের দিকে আছে সে তত তাড়াতাড়ি পাপ মুক্ত হয়। একদম প্রথম ক্লাস, আমি বারবার বলছি প্রথম ক্লাস না করে তড়িৎ রসায়ন বুঝতে পারবেন না। প্রথম ক্লাস না করে কেউ তড়িৎ রসায়ন বুঝতে পারবেন না। প্রথম ক্লাস করলে সব বুঝবেন, প্রথম ক্লাস না করলে কিছুই বুঝবেন না, রাইট? আচ্ছা আমরা এইটাও বলছি, দেখো আমরা এইটাও বলছিলাম, মনে করে দেখো যে ভাই নিচের দিকের আয়ন নিচের দিকের ক্যাটায়ন আর কি, হ্যাঁ নিচের দিকের ক্যাটায়ন চার্জ মুক্ত হতে চাবে, আগে চার্জ মুক্ত হবে। এখন ভাইয়া ক্যাটায়ন কেমনে চার্জ মুক্ত হয়? ইলেকট্রন গ্রহণ কইরা না। ক্যাটায়ন চার্জ মুক্ত হয় কেমনে? ইলেকট্রন গ্রহণ কইরা, রাইট? মনে করো তোমার কাছে আছে সে হচ্ছে লেট 2+, ও কি চার্জ মুক্ত হবে কেমনে, পাপ মুক্ত হবে কেমনে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে হবে, রাইট? মানে যে যত নিচে আছে সে তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করে পাপ মুক্ত হবে, মানে চার্জ মুক্ত হবে। এখন তুমি আমাকে বলো যে জিঙ্ক আর কপারের মধ্যে কে আসলে আগে, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়াতে কে ইচ্ছুক বেশি, জিঙ্ক নাকি কপার? ভাইয়া জিঙ্ক।
জিঙ্ক নাকি কপার? ভাইয়া জিঙ্ক আসলে ইলেকট্রন ছাইরা দিতে বেশি আগ্রহী। কেন? জিঙ্ক উপরের দিকে আছে, ফাইন। তাহলে আমি বলতে পারি জিঙ্ক আসলে ছাইরা দেওয়াতে বেশি আগ্রহী জিঙ্ক 2+ এর তুলনায়। আবার চিন্তা করে দেখো, কপার আর কপার 2+, ইলেকট্রন গ্রহণ কিন্তু কপার 2+ ভালো করতে পারে, রাইট? ইলেকট্রন গ্রহণ কপার 2+ আগে করবে, কেন? কারণ ও নিচের দিকে আছে, ও নিচের দিকে আছে। তার মানে এই দুইটা রিয়েকশনের ভিতরে আসলে রিয়েকশন হয় এইটা, এই দুইটা রিয়েকশনের ভিতরে এই রিয়েকশনটা বেশি স্বতঃস্ফূর্ত, এই রিয়েকশনটা স্পন্টেনিয়াসলি হয়, এই রিয়েকশনটা ভালো হয়। এই দুইটা রিয়েকশনের ভিতরে এই রিয়েকশনটা এখানে ভালো হয়, আবার এই দুইটা রিয়েকশনের ভিতরে এই রিয়েকশনটা এখানে ভালো হয়। ক্লিয়ার? আচ্ছা ফাইন। আরও অনেক ধরনের পড়া আছে এখানে, আরও অনেক ধরনের কথাবার্তা বলা যায়। যেমন চিন্তা করো, জিঙ্ক, তার মানে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছাড়তেও পারে, জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, কিন্তু কোনটা ভালো হয় এখানে? জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে, এটা ভালো হয়। জিঙ্ক ইলেকট্রন ছাড়তেছে, এটা ভালো হয়, রাইট? তাহলে জিঙ্ক যে ইলেকট্রনটা ছাড়তেছে, জিঙ্ক 2+ হচ্ছে, তার মানে এই জায়গাতে আসলে দ্রবণের দিকে আসার প্রবণতা বেশি। এখানে কি বেশি? এখানে দ্রবণের দিকে আসার প্রবণতা বেশি। কি বেশি? দ্রবণের দিকে আসার প্রবণতা বেশি। শেষ? ওকে। আবার এখানে কি কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে, কপার 2+ কই থাকে? কপার 2+ কিন্তু দ্রবণে থাকে, কপার সালফেট মানে কপার 2+, তাই না? এটা তো কপার, এই ইলেকট্রনটা কিসের? কপারের। আর কপার 2+ মানে কিন্তু কপার সালফেট। তাহলে কপার 2+ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার বানায়, তার মানে এইখানে আসলে কি হয়? এখানে দ্রবণ থেকে ওইখানে যাওয়ার প্রবণতা বেশি। তার মানে এই জায়গাতে কি হয়? ইলেকট্রোড মানে আমার তড়িৎদ্বার থেকে আসলে কি হয়? ইলেকট্রনটা এইখানে আসে। আর এই জায়গায় কি হয়? এখানে কপার 2+, মানে এই জায়গায় কপার 2+ আছে না, এই জায়গায় কপার 2+ আছে, এই কপার 2+ গুলা কি করে? ইলেকট্রন গ্রহণ করে কপার হিসেবে এখানে জমা হয়। এখানে কি হয়? কপার হিসেবে জমা হয়, এখানে কপার হিসেবে জমা হয়। ক্লিয়ার? আর এখানে কি হয়? এখানে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে বাড়তে থাকে, দ্রবণে আসতে থাকে, তাই কিন্তু অ্যানোড ক্ষয় হয়। তাই কি হয়? অ্যানোড ক্ষয় হয়। অ্যানোড কি হয়? ক্ষয় হয়। ক্লিয়ার? ওকে। তাহলে এই যে দেখো, ওদের ভিতরে বিভবের একটা তৈরি হয়, বিভব তৈরি হয়। কেন বিভব তৈরি হবে? কেন? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, তোমরা ফিজিক্সে পড়ছো, যেখানে প্লাস মাইনাস আছে সেখানে বিভব, যেখানে প্লাস মাইনাস আছে সেখানে কি আমার একটা বিভব পার্থক্য থাকবে। তো এই যে দেখো, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিতেছে, ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ বানাচ্ছে, তার মানে জিঙ্কের এই যে এইগুলা কি ইলেকট্রনগুলা ছেড়ে দিচ্ছে, এই যে তোমার কি বলে এটাকে, আমার ইলেকট্রোড। তাহলে এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার ইলেকট্রন ছেড়ে দিয়ে আসলে কি দ্রবণের ভিতরে প্লাসগুলো নিচ্ছে। দেখো ওর কিন্তু দুইটা আসলে কি, এটাকে উপাংশ বলি আমরা। মনে করো জিঙ্কের কিন্তু দুইটা উপাংশ আছে, এখানে একটা জিঙ্ক 2+, একটা ইলেকট্রন। তো ইলেকট্রনগুলো এখানে, আর জিঙ্ক 2+ গুলো কোন জায়গায় চলে যায়? দ্রবণে। আবার চিন্তা করে দেখো, কপার 2+, এই জায়গায় যদি মাইনাস হয়, কমন সেন্স, এটা কি আমার প্লাস, রাইট? ওকে ফাইন। তাহলে এই জায়গাতে কি হচ্ছে? এই জায়গাতে এই যে মাইনাস এখানে, আর এই যে দ্রবণের ভিতরে প্লাস বেশি, দেখো প্লাসগুলো এসে পড়তেছে, জিঙ্ক 2+ গুলো বাইরে যাচ্ছে, রাইট? ইয়েস। তার মানে এই জায়গায় মাইনাস, আর এই জায়গায় প্লাস। আবার এই জায়গায় প্লাস, এই জায়গায় কি মাইনাস। মাইনাস কেন ভাইয়া? দেখো, কপার 2+ গুলো কপারে ফর্ম করতেছে, কপার 2+ গুলো কপার ফর্ম করতেছে, কপার 2+ গুলো কপার ফর্ম করতেছে, তার মানে এই জায়গায় যে কপার সালফেট ছিল, সালফেটগুলো থাইকা যাবে না? তার মানে লজিক্যালি কপার 2+ যদি ইলেকট্রোডে চলে যায়, সালফেট আয়নগুলো এখানে বেশি থেকে যেতেছে, তার মানে এখানে মাইনাস বেশি। এই যে এই দ্রবণে কি বেশি? এই দ্রবণে মাইনাস বেশি। আর এই যে এই দ্রবণে কি বেশি? এই দ্রবণে প্লাস বেশি। তার মানে দেখো, এই যে প্লাস প্লাস আর এই যে মাইনাস, মানে কি একটা বিভব দেখা যাবে। এই যে এখানে প্লাস, আর এই যে দ্রবণে কি, দ্রবণে হচ্ছে মাইনাস, তাহলে কি এখানে একটা বিভব দেখা যাবে। ক্লিয়ার? তার মানে এই যে ওদের যে ভোল্টেজের ডিফারেন্স, এখন যদি আমি একটা তার দিয়ে যুক্ত করি, তাহলে আমি কি পাবো? ইলেকট্রিসিটি পাবো। ওই জায়গা থেকে আসলে এই জিনিসটা আসছে। ক্লিয়ার? আমাকে আগে বলো তো ভাইয়া, দুই বুঝছি, বলো তো একটু কষ্ট করে, দুই বুঝছি। এই যে দেখো, তোমাদের বই পুস্তকে অনেক ভাষা থাকে যে এখানে দ্রবণ চাপ বেশি, দ্রবণ চাপ বেশি মানে আরে বেটা দ্রবণে আসার প্রবণতা বেশি, এখানে অসমোটিক চাপ বেশি মানে ওই যে ইলেকট্রোডে যাওয়ার প্রবণতা বেশি। ক্লিয়ার? জিনিসটা হচ্ছে এরকম। বলো তো বুঝছো কিনা তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি।
ওকে, এবার আসেন এখন হচ্ছে কি ভাই ওদেরকে তার দিয়ে যুক্ত করব, আসো। তো ওদেরকে তার দিয়ে যুক্ত করলে কি হয়, এই যে ওদেরকে তার দিয়ে যুক্ত করলে এই যে এই জিনিসটা হয়, এটা হয়। মানে তোমরা এতদিন যা দেখছো। এখন কথা হইলো ভাইয়া সল্ট ব্রিজটা কেন দেওয়া হয়, লবণ সেতুটা কেন দেওয়া হয়? ওই যে আমরা একটু আগে বললাম, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে এই যে দেখো জিঙ্ক যে ইলেকট্রনগুলো দ্রবণে ছেড়ে দিল, মানে কি বলে জিঙ্ক 2+ গুলাকে দ্রবণে ছেড়ে দিচ্ছে, তার মানে ও কিন্তু মাইনাস, ইলেকট্রনগুলা ওর গায়ে লাগতেছে, তাই না? আর ও মাইনাস হইলে কি ও প্লাস, তাই না? ও প্লাস। এখানে কি হচ্ছে, কপার 2+ গুলো এখানে যুক্ত হচ্ছে, কপার 2+ গুলো যুক্ত হচ্ছে এখানে। তাই এই দ্রবণটা কি থাকে, এই দ্রবণটা কিন্তু মাইনাস থাকে, রাইট? দ্রবণ এখানে মাইনাস বেশি থাকে। আর এই জায়গায় দ্রবণটা কি হয়ে যায়, সরি, দ্রবণটা কি, দ্রবণটা কিন্তু প্লাস, রাইট? দ্রবণটা প্লাস, ওকে ফাইন। তাহলে এখন একটু খেয়াল করার বিষয়, এই যে প্লাস আর মাইনাস, মানে এক জায়গায় প্লাস বেশি থাকে, এক জায়গায় মাইনাস বেশি থাকে। এই প্লাস আর মাইনাসকে, এই প্লাস আর এই মাইনাসটাকে, এই প্লাস আর এই মাইনাসটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ব্যালেন্স করতে চাই, তখনই আমাদের কি দিতে হয়, লবণ সেতু দিতে হয়। একটা কি দিতে হয়, লবণ সেতু, মানে সল্ট ব্রিজ। দেখো আমরা কিন্তু তার দিয়ে কানেক্ট করছি, খেয়াল করবা ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিসে যখন আমরা ইলেকট্রোলাইটিক সেল দিছি, এটা কিন্তু পজিটিভ, এটা নেগেটিভ, কেন? এটা পজিটিভ, এটা নেগেটিভ, কেন? আরে ভাই তুই তো ডিরেক্ট ব্যাটারি লাগাইছস, এখানে কিন্তু লাইট বা ভোল্ট মিটার মানে কারেন্ট মাপতেছি আমরা। খেয়াল করে দেখো, ইলেকট্রন এদিক থেকে যাচ্ছে, এদিক থেকে কি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে। তাহলে ইলেকট্রন যদি ওদিকে যায়, তাহলে কারেন্টের ফ্লো কোন দিকে হবে, কারেন্টের ফ্লো কিন্তু এইদিকে হবে। ইলেকট্রন যাচ্ছে এইদিকে, কারেন্টের ফ্লো হচ্ছে এইদিকে। ইলেকট্রন যাচ্ছে এইদিকে, কারেন্টের ফ্লো হচ্ছে এইদিকে। ইলেকট্রন যাচ্ছে এইদিকে, কারেন্টের ফ্লো হচ্ছে এইদিকে, রাইট? ওকে, আমরা কিন্তু এখানে কোনো ব্যাটারি দেই নাই। এখানে কি হচ্ছে ভাইয়া, এই গ্যালভানিক সেলে কি হয় বুঝতে হবে আপনার। গ্যালভানিক সেলে বিক্রিয়া থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, তাই না? তার মানে এখানে কি হয়, সরি, রাসায়নিক শক্তি থেকে এখানে তড়িৎ শক্তি হয়, তড়িৎ শক্তি হয়। খেয়াল করার বিষয় আছে, কি বিষয়, যে ভাই দেখো এই রাসায়নিক শক্তিটা কোন জায়গা থেকে আসতেছে, ফ্রম রিঅ্যাকশন। এই রাসায়নিক শক্তিটা আসতেছে কোন জায়গা থেকে, ফ্রম রিঅ্যাকশন, ফ্রম রিঅ্যাকশন। দেখো তখনও কিন্তু রাসায়নিক শক্তি হয়েছিল। এই দেখো প্রথমে যখন এটা এটা স্টার্ট করছে, রাসায়নিক শক্তি কিন্তু এখানে তাপ শক্তিতে পরিণত হয়েছে। দেখো হিট এনার্জি পাওয়া গেছে এখান থেকে, মানে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার ফলে হিট বাড়ছে, রাইট? তার মানে কি এখানে তাপ শক্তি হয়েছে। আমার দরকার ইলেকট্রিসিটি, তাই আমি হচ্ছে গিয়ে এরে তখন একটা নতুন সিস্টেমে আনলাম। এই নতুন সিস্টেম আইন না কি পাইলাম, তড়িৎ শক্তি পাচ্ছি। তাই এখানে তুমি ব্যাটারি দিতে পারবা না, এখানে তুমি কি দিতে পারবা, এখানে তুমি বাতি দিতে পারবা, মানে লাইট দিতে পারবা, লাইট দিতে পারবা। বা ভোল্ট মিটার, মানে কারেন্ট যে পাস হচ্ছে ওইটার জন্য তুমি ভোল্ট মিটার বা কি দিবা বলো তো, লাইট দিবা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে রাসায়নিক শক্তিটা তড়িৎ শক্তিতে পরিণত হচ্ছে। এখন তড়িৎ শক্তি অনেকক্ষণ ধরে যদি চলতে হয়, মানে চালাইতে হয়, তাহলে আমার এইটাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে কেন, কারণ এই জায়গায় প্লাস বেশি আর এখানে কি মাইনাস বেশি, এখানে প্লাস বেশি, এখানে মাইনাস বেশি। তো এইটাকে ব্যালেন্স করতে গেলে আমার আসলে লবণ সেতু প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়, লবণ সেতু। এখন লবণ সেতুর ব্যাখ্যা আপনাদের নাই আসলে, বাট আমরা একটু পড়বো, কিছু জিনিস জানতে হবে লবণ সেতু সম্পর্কে। লবণ সেতু সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এটা আগেই পড়ায় রাখছি যে অ্যানোডে অক্সিডেশন হবে, অ্যানোডে কি হবে, জারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে কি হবে, বিজারণ বিক্রিয়া হবে। অ্যানোডে জারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, এটা আমরা প্রথম ক্লাসে পড়ায় আসছি। এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা আরেকটু জিনিস জানবো, যে লবণ সেতু সম্পর্কে কিছু জানতে হবে আমাদের। পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশন, একাডেমিক সব কিছুর জন্য ইম্পর্ট্যান্ট। তাহলে লবণ সেতু, এখন লবণ সেতুতে কোন কোন লবণ ইউজ করা যায়? লবণ সেতুতে এই 4টা লবণ ইউজ করা যায়, আরো কয়েকটা লবণ ইউজ করা যাইতে পারে। লবণ সেতুতে এই 4টা লবণ ইউজ করা যায়। কি কি ইউজ করা যায়? এই 4টা লবণ ইউজ করা যায়। পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট, অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে ওকে, এবার আসেন, সেটা হচ্ছে এই জায়গায় কিছু লেখা জিনিসপত্র আছে, একটু পড়তে হবে। কি পড়তে হবে? এই যে লবণ সেতুতে আমি যে লবণটা রাখবো,
লবণ সেতুকে আমি যে লবণটা রাখবো এই লবণগুলা ইনার্ট টাইপের হতে হয়। ইনার্ট টাইপের মানে কি, আসলে নিষ্ক্রিয় টাইপের হতে হয়, মানে সক্রিয়, মানে কি বলে, বিক্রিয়া করবে না এরকম টাইপের হতে হয়। বিক্রিয়া করবে না এরকম টাইপের নিতে হয়। কি নিতে হয়? বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে না এরকম টাইপের হতে হয়। এখন কথা হচ্ছে এটার জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো লিখে রাখছি ভাই, বইয়ে এত কিছু থাকবে না, একটু সুন্দর করে পড়েন। এগার এগার পাউডার আর অর্ধতরল অবস্থা, এটার মানে কি? এগার এগার মানে হচ্ছে এটা এক ধরনের হচ্ছে কি বলে এটাকে, ব্যাকটেরিয়া বা শৈবাল টাইপের কিছু একটা, এটার পাউডার পাওয়া যায় যেটা কি করে, জেলি টাইপের, থকথকে জেলি টাইপের করতে সাহায্য করে। দেখো এটা কিন্তু উল্টা ইউ আকৃতির কাজ নাও, তোমার বুঝতে হবে। হ্যাঁ, এক মিনিট, আমি ডিসিপ্লিন টুলে যাই। এই দেখো, এই দেখো, এটা কিন্তু উল্টা ইউ আকৃতির কাস্নল। এটা কি উল্টা ইউ আকৃতির কাস্নল, রাইট? এটা উল্টা ইউ আকৃতির কাস্নল, দেখা যায় কিনা আমি জানি না, যাই হোক আমি একটু দেখি কালার আছে কিনা। না, এখানে কালার নাই, যাই হোক। তো এই দেখো, এটা উল্টা ইউ আকৃতির কাস্নল, তাই না? তার মানে যদি লবণটা আমরা তরল নেই, একবারে তরল নেই, তার মানে তো এখান থেকে পড়ে যাবে, রাইট? এখান থেকে পড়ে যাবে, বাট এখান থেকে পড়ে যাওয়া যাবে না। আমার লবণটাকে হতে হবে কি, জেলি বা পেস্ট টাইপের, জেলি বা পেস্ট টাইপের, জেলি বা পেস্ট টাইপের হতে হবে। লবণটাকে হতে হবে জেলি বা পেস্ট। এই জেলি বা পেস্ট তৈরি করার জন্য কি দেওয়া হয়? এগার এগার পাউডার দেওয়া হয়, যাতে জিনিসটা জেলি বা পেস্ট হয়। অর্ধ তরল অবস্থায় মানে কি, এটাকে সলিড নেওয়া যাবে না, এটাকে সেমি সলিড হতে হবে, এটা কি সেমি লিকুইড হতে হবে, মানে পুরাপুরি তরল না, যাতে এটা মিক্সচার, যেই মিক্সচারটা কি জেলি টাইপের, মানে পড়বে না, পড়ে যাবে না এরকম। মানে এগার এগার পাউডারের সাথে অর্ধতরল অবস্থায় এই লবণগুলোকে নিতে হবে, যাতে কি হয়, যাতে না পড়ে যায়, যাতে না পড়ে যায়। ওকে ফাইন। এখন আরো দুইটা জিনিস দিছি, আয়নিক মোবিলিটি সেম হতে হবে। আয়নিক মোবিলিটি জিনিসটা কি? আয়নিক মোবিলিটি মানে হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চলাচল করার ক্ষমতা। মানে এখন মনে করো হচ্ছে এই যে কেসিএল, এই কেসিএল এর কে প্লাসটা অনেক দ্রুত হচ্ছে মুভ করতেছে দ্রবণের ভিতরে, আবার এই সিএল মাইনাসটা অনেক আস্তে মুভ করতেছে, তাইলে কিন্তু হবে না। আমার টার্গেট কিন্তু ব্যালেন্স করা, খেয়াল করে দেখো, আমার টার্গেট কিন্তু প্লাস মাইনাস ব্যালেন্স করা। তাহলে মনে করো কে যদি খুব ফাস্ট, এই দেখো কে প্লাস, এটা কি কে প্লাস না কে প্লাস, এই কে প্লাস যদি খুব ফাস্ট মুভ কইরা এই জায়গায় আইসা পড়ে এটা ব্যালেন্স করতে, বাট সিএল মাইনাস অতগুলা মুভ করতে পারতেছে না, তাইলে কিন্তু হবে না। তাই আয়নিক মোবিলিটি সেম হইতে হবে, এটা বোঝা লাগবে না, মানে এটা হচ্ছে গিয়ে জাস্ট থিওরিটা। আয়নিক মোবিলিটি সেম মানে কি, যদি পটাশিয়াম 50টা এখানে যায়, সিএল মাইনাস 50টা এখানে আসবে, সোজা হিসাব। অ্যান্ড স্পন্টেনিয়াসলি হতে হবে, মানে কি একই টাইমে হতে হবে, ও 50টা এই সেরে গেছে, ও 50টা এই সেরে গেছে, মানে সমান সময়ে হতে হবে, শেষ। এটাই হচ্ছে আয়নিক মোবিলিটি, যে সমান সময়ে এতগুলো আয়ন মুভ করতেছে কিনা, এটাই হচ্ছে আয়নিক মোবিলিটি। আয়নিক মোবিলিটি সেম হতে হবে, ক্যাটায়ন আর অ্যানায়ন মানে প্লাস আর মাইনাসের আয়নিক মোবিলিটি সেম হতে হবে। কোন প্লাস মাইনাস? লবণ সেতুর লবণের, এটা কিন্তু আমরা লবণ সেতু করতেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে ইলেকট্রোলাইটের সাথে বিক্রিয়া করতে পারবে না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। ইলেকট্রোলাইটের সাথে বিক্রিয়া করতে পারবে না, মানে আমি কিন্তু প্রথমেই বলছি যে ওরা একটু ইনার্ট টাইপের হয়, ওরা বিক্রিয়া করবে না, ওরা নর্মালি কারোর সাথে বিক্রিয়া করে না, বাট ওরা বিক্রিয়া করতে চাইবে না। এখন যদি বাই চান্স এরকম কোনো সিস্টেম দেওয়া হয় আপনাকে যে ভাইয়া বিক্রিয়া হতে পারে, তাহলে কি ওই লবণটা ইউজ করা যাবে? উত্তর হচ্ছে লবণটা ইউজ করা যাবে না। একটা উদাহরণ নেই, আসেন। মনে করেন আমার কাছে আছে সিলভার প্লাসের ইলেকট্রোলাইট, আর কেসিএল ব্যবহার করা যাবে কিনা আমি আপনাকে জিজ্ঞাসা করছি, মানে কি, মানে আমি আপনাকে বুঝাচ্ছি, দেখেন সে এরকম। তো এখন চিন্তা করেন, সে আমার কাছে আছে কি, আমার কাছে আছে হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইটটা, এখন চিন্তা করে দেখেন, এখন মনে করেন এটার ভিতরে আমি নিলাম কেসিএল, আর এই দ্রবণটা হচ্ছে সে সিলভার নাইট্রেটের। প্রশ্ন হচ্ছে
এই জায়গায় কি কেসিএল ইউজ করা যাবে? উত্তর হচ্ছে যাবে না। কেন যাবে না? কেন যাবে না? দেখেন ভালো করে তাকান, যে এই যে সিলভার নাইট্রেট দ্রবণ থেকে এখানে কি হচ্ছে, এখানে তো আমার ইলেকট্রোড আছে, হ্যাঁ এখানে কি আছে, আমার ইলেকট্রোড আছে, রাইট, এখানে আমার ইলেকট্রোড আছে। এখন দেখেন এই জায়গায় সিলভার নাইট্রেট, তার মানে এই দ্রবণে কি সিলভার প্লাস অত্যধিক না? সিলভার প্লাস বেশি। আর এই সিলভার প্লাসকে ব্যালেন্স করতে কে আসবে? এখান থেকে ক্লোরাইড মাইনাসগুলো আসবে। ক্লোরাইড মাইনাসগুলো এখানে আসবে, দ্রবণে আসবে। ভাইয়া দ্রবণে এসে বসে থাকবে না। কেন বসে থাকবে না? কারণ সিলভার প্লাসের একটু স্বভাব ভালো না, ও ক্লোরাইডে দেখলেই বলে আসো আমরা একটু অদক্ষিপ্ত হই, আসো আমরা একটু অদক্ষিপ্ত হই। ক্লিয়ার? তার মানে এই জায়গায় সিলভার প্লাস আছে, আপনি এখানে দিছেন কেসিএল, দিলে হবে না। কেন? ক্লোরাইড মাইনাস যখন সিলভার প্লাসকে ব্যালেন্স করতে আসবে তখন দেখবেন ওরা অদক্ষিপ্ত হয়ে গেছে। ওমা, দেখবেন লাইট বন্ধ। কিরে 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 লাইট বন্ধ হইলো কেন? লাইট বন্ধ কেন? কারণ তুমি তো লবণ চিনতে ভুল করছো, তুমি তো এখানে ভুল লবণ নিছো। তুমি এখানে কি নিছো বাবা? তুমি এখানে ভুল লবণ নিছো, এটা বাতি বন্ধ হয়ে গেল। কারণ এখানে কেসিএল তুমি দিতে পারবে না, সিএলটা এজিরে ব্যালেন্স করতে আসলে অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাই এই ধরনের জায়গাতে আমরা কি দিব না, কেসিএল এখানে ইউজ করতে পারবো না। তাহলে এখানে কি ইউজ করতে হবে? ভাই এখানে KNO3 ইউজ করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ভাই এখানে কি NH4Cl ইউজ করা যাবে? উত্তর হচ্ছে না, NH4Cl ইউজ করা যাবে না। এই জিনিসগুলো একটু পড়তে হবে, একটু জানতে হবে। তার মানে আমরা এমন কোনো লবণ নিতে পারবো না যারা আসলে ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষের সাথে বিক্রিয়া করে ফেলে। যদি বিক্রিয়া করে ফেলে খতম, মানে এই লবণ নেওয়া যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে লবণ সেতুর এই 4টা পয়েন্ট সুন্দর করে নোট করে রাখো, কারণ আমরা ডিটেলসে পড়তেছি। সো এই জিনিসগুলো একটু জানতে হবে। ওকে, বলো ভাইয়া যে 3 ডান একটু বলো, কষ্ট করে বলো ভাইয়া, 3 ডান একটু বলো তাড়াতাড়ি। ওকে, কিছু হইলে জিগায় খালি কয়টা লেকচার লাগবে রে ভাই? তড়িৎ রসায়ন ছোট চ্যাপ্টার, তড়িৎ রসায়ন যথেষ্ট ছোট চ্যাপ্টার। আমি বলছি তড়িৎ রসায়ন যদি অ্যাডমিশন পর্যন্ত কভার করতে চান তাহলে আপনাকে মিনিমাম 8টা ক্লাস দিতে হবে। এখন দেখেন, আমরা যদি 4 নাম্বার ক্লাসটা না নিতাম তাইলেই কিন্তু হয়ে যেত, হইতো না? 4 নাম্বার ক্লাসটা নিছি, 4 নাম্বার ক্লাসে কি করাইছি? পুরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করাই দিছি, ফ্যারাডের সূত্রে পুরো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করে দিছি। কেন? দরকার ছিল? হ্যাঁ দরকার ছিল, এই জন্যই করাইছি। সো আপনাকে এখন একটু কষ্ট করে পড়তে হবে। মোটামুটি আমি বলছি 7টা 8টা দেখেন ভাই, তাড়াতাড়ি শেষ হইলে তো আমারই লাভ, তাই না? আমি অর্গানিক শুরু করতে পারি, তাড়াতাড়ি শেষ শুরু করলে আমারই লাভ। বাট আমি চাচ্ছি না, আমি চাচ্ছি একটু একটু কি করতে বলেন তো, একটু অ্যাডমিশন সহ একদম গুছায় দিতে। সো একটু টাইম দেন, হ্যাঁ একটু টাইম দেন। আসুন তারপর লবণ সেতুর কাজ। তাহলে লবণ সেতুর কাজ কি? লবণ সেতুর কাজ কি বাবা? আয়নের সমতা রক্ষা, ইলেকট্রনের ফ্লো রক্ষা করা। কেন ইলেকট্রনের ফ্লো রক্ষা মানে? আরে ভাই, ও ইলেকট্রন ছাড়তেছে, ও ইলেকট্রন গ্রহণ করতেছে, এখন প্লাস মাইনাস তো এদিক ওদিক হয়ে গেছে। প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে যাওয়া মানে কি? প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে যাওয়া মানেই হচ্ছে গিয়ে আমার এখানে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে কি আমার ইলেকট্রনের ফ্লো অফ হয়ে যাবে। তখনই আমি লবণ সেতু দিব যাতে ইলেকট্রনের ফ্লো ঠিক রাখে। তরল সংযোগ বিভব হ্রাস করে। তরল সংযোগ বিভব মানে কি? এটা আসলে আপনাদের ফিজিক্স টিচার বোঝানো উচিত, ফিজিক্স টিচারের বোঝানো উচিত। মানে জিনিসটা জিনিসটা হচ্ছে এরকম আসলে, এইভাবে চিন্তা করেন। মানে এটাকে এইভাবে চিন্তা করেন। এই এই যে এই জায়গায় একটা ইলেকট্রোড আছে,
এই জায়গায় একটা ইলেকট্রন আছে, ওকে, এখানে একটা ইলেকট্রন আছে। এখন মনোযোগ দিয়ে খেয়াল করেন, বুঝেন এই জায়গাতে এই যে এই সাইডের দ্রবণে আসলে কি হচ্ছে, প্লাসগুলো হচ্ছে, এই সাইডের দ্রবণে কি হচ্ছে, মাইনাসগুলো হচ্ছে। আমরা কিন্তু জানি যে যখনই আসলে এই যে এইরকম ভাবে কোনো কানেকশন থাকে তখন দিক হয়, বিভবের দিক হয় কি এরকম, রাইট? আমি এর আপনাদের ফিজিক্স শিখে আরো ভালো করতে পারবে, বাট এখানে কারেন্টের দিক কোনটা, কারেন্টের দিক কিন্তু এইটা, এই কারেন্টের দিক কিন্তু এইটা, কারেন্টের দিক কিন্তু এইটা, ভালো করে তাকান, কারেন্টের দিক কিন্তু এইটা, রাইট? তার মানে মনোযোগ দিয়ে খেয়াল করার বিষয়, এই জায়গায় প্লাস মাইনাস মানে বিভব, প্লাস মাইনাস যদি এদিক ওদিক হয়, প্লাস মাইনাস যদি একসাথে থাকে, তাহলে এই দিকে হচ্ছে গিয়ে ফ্লোটা হবে। আর কারেন্টের ফ্লো কোন দিকে, কারেন্টের ফ্লো হচ্ছে এই দিকে। আমি যদি কারেন্টটাকে ঠিক রাখতে চাই, এই প্লাস মাইনাসকে ব্যালেন্স করতে হবে, মানে এই যে আমার তরল সংযোগ বিভব, এই লিকুইড লিকুইড যে কানেক্টিং বিভব, এই ভোল্টেজ ডিফারেন্সটা কী করতে হবে, কমাইতে হবে। এই কমাইতে গেলে কি দিতে হয় আমার, কমাইতে গেলে আসলে এই যে আমার লবণ সেতু, লবণ সেতু কি করতেছে, প্লাস মাইনাসকে ব্যালেন্স করতেছে। প্লাস মাইনাসকে ব্যালেন্স করলে কি এই তরল সংযোগ বিভব কি হয়ে যাবে, কম হয়ে যাবে, জিরো হতে পারবে না, কম হতে হবে। মানে কি, ও যত কমবে আমি তত বেশি কারেন্ট পাবো, ও যত কমবে আমি তত বেশি কারেন্ট পাবো। তাই লবণ সেতু কি করে, লবণ সেতু তরল সংযোগ বিভব হ্রাস করে, তরল সংযোগ বিভব হ্রাস করে। ক্লিয়ার বাবা? তরল সংযোগ বিভব হ্রাস করে। লিকুইড লিকুইড জাংশন ভোল্টেজ বলা হয় মনে হয়, ফিজিক্সে পড়ছিলাম, ভুলে গেছি। তো লবণ সেতুর কাজ কি, তরল তরল সংযোগ বিভব হ্রাস করে, শেষ। এতটুকু জানলেই হয়ে যায় কেমিস্ট্রিতে, আর বেশি কিছু জানতে হয় না। ফাইন, তাহলে লবণ সেতুর কাজ এইগুলো। এইবার হচ্ছে কি আসল পড়াই স্টার্ট। এই যে আসল পড়াই স্টার্ট, এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যান, এতক্ষণ যা পড়াইছি সব ভুলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। বাট এখন যা পড়াবো তা আপনি কখনোই কি করতে পারবেন না, ভুলতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। সো একটু নড়ে চড়ে বসেন। এখন কি করতে হবে, একটু নড়ে চড়ে বসতে হবে। কোষ ডায়াগ্রাম দেখা যায়? ওকে, ডান। এবার আসেন, সেটা হলো কোষ ডায়াগ্রাম। কোষ ডায়াগ্রাম কি, ওই যে ভাইয়া যা হচ্ছে তাই। যা হচ্ছে তাই মানে কি, যা হচ্ছে তাই মানে হচ্ছে যা হচ্ছে তাই। মানে দেখেন এই জায়গাতে কি হইতেছিল, এই জায়গাতে কি হইতেছিল, অ্যানোডের রিঅ্যাকশনটা কি হচ্ছিল দেখো তো। জিঙ্ক কি করতেছিল, জিঙ্ক আসলে ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ করতেছিল, তাই না? এই আসল পড়া স্টার্ট, এখান থেকে আসল পড়া স্টার্ট। ওকে, আর ক্যাথোডে কি হচ্ছিল, ক্যাথোডে দেখো তো কপার 2+, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার ফর্ম করতেছিল, তাই না? ওকে ফাইন, তাহলে একটু ভালো করে তাকাও। তাহলে কি পাইলা ওই জায়গা থেকে, তাহলে অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে ইলেকট্রন ছাড়া দেওয়া হচ্ছে, অ্যানোডে ইলেকট্রন ছাড়া দেওয়া হচ্ছে, দ্যাট মিন্স এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, এখানে কি হচ্ছে, জারণ বিক্রিয়া হচ্ছে। আর ক্যাথোডে, ক্যাথোডে কি হচ্ছে, ক্যাথোডে দেখো কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার হইতেছে, দ্যাট মিন্স এখানে কি হচ্ছে, আলটিমেটলি বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাই না? তাহলে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। এটাকে আমরা বলি কি, অর্ধকোষ বিক্রিয়া, তাই না? হাফ সেল, হাফ সেল, এটা কি বলি, অ্যানোড হাফ সেল, ক্যাথোড হাফ সেল, অর্ধকোষ, বুঝাই যাচ্ছে। জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। ওই যে আমরা যে পরিমাণগত রসায়নে পড়ছি না, এখানে আমরা কি বলি, জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, হাফ সেল, হাফ সেল। ওকে, তাহলে টোটাল রিঅ্যাকশনটা কি দাঁড়াচ্ছে, টোটাল রিঅ্যাকশন দাঁড়াচ্ছে আমার জিঙ্ক প্লাস কপার 2+, জিঙ্ক 2+ প্লাস কপার। ক্লিয়ার? ওকে,
তাহলে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। এখন কথা হচ্ছে সেল ডায়াগ্রাম মানে কি? সেল ডায়াগ্রাম মানে এই সেলটাকে তুমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছ কোনো একটা লাইনের মাধ্যমে। ওকে ফাইন। তাহলে আমরা তখন কি করব? আমরা তখন অ্যানোডে কি হয়েছে, সবসময় অ্যানোড আগে দিই। দেখো আমার কি, আমার লেফট মানে কি অ্যানোড না? লেফট সাইড, লেফট সাইড। তাহলে লেফট অ্যানোড আর মাঝখানে লবণ সেতু, এরপরে কি আমার রাইট সাইড। রাইট সাইডে কি? রাইট সাইডে হচ্ছে আমাদের কি বলতো? রাইট সাইডে হচ্ছে আমাদের সেল ক্যাথোড, রাইট ক্যাথোড। তো আমি অ্যানোডে অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যানোডে দেখো ভাইয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তাই না? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে। তাহলে অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, ওই জিনিসটাকে এখানে লিখবো। অ্যানোডে আসলে কি হয়েছে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে। ক্যাথোডে কি হয়েছে আসলে দেখো তো? কপার 2 প্লাস থেকে কপার হয়েছে। ওকে ওকে, কপার 2 প্লাস থেকে কপার হয়েছে। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, কপার 2 প্লাস থেকে আসলে কপার হয়েছে, তাই না? আর মাঝখানে কি আছে? মাঝখানে আমার লবণ সেতু আছে। এইটাকে আমরা বলি হচ্ছে সেল ডায়াগ্রাম। তোমাকে যে কোনোভাবে সেল ডায়াগ্রাম দিয়ে দিবে, তোমাকে বুঝে নিতে হবে। মানে আমি তোমাকে এই সেলের ডায়াগ্রাম দিয়ে দিছি, এইটা তোমার বুঝতে হবে যে ভাইয়া এই সাইডে আছে মানে কি অ্যানোড, এই সাইডে আছে মানে ক্যাথোড। জিঙ্ক জিঙ্ক 2 প্লাস হয় কেমনে? ইলেকট্রন ছাইরা দিয়া। তার মানে অ্যানোডে কি জারণ হয়েছে নাকি হয় নাই? হয়েছে। আবার ক্যাথোড কপার 2 প্লাস থেকে কপার, কপার 2 প্লাস কপার হয় কেমনে? ইলেকট্রন গ্রহণ কইরা, ইলেকট্রন গ্রহণ কইরা। তার মানে কি এখানে আমার বিজারণ হয়েছে, তাই না? তার মানে এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে আমার জারণ, এই সাইডটা কি? এই সাইডটা হচ্ছে আমার বিজারণ। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এবার একটু চিন্তা করে দেখো, তাহলে আমরা কিন্তু এতটুকু শিওর, আগে আমরা অ্যানোড দিব, পরে এইটা দিব, তারপরে হচ্ছে ক্যাথোড দিব। এইভাবে চিন্তা করো। কোনো সময় যদি এরকম দেখো এক্স থেকে এক্স 2 প্লাস হয়েছে বা এক্স থেকে এক্স প্লাস, মানে এরকম টাইপের কোনো কিছু, তাহলে তুমি বুঝবে এটা হচ্ছে অ্যানোড, মানে এটা হচ্ছে জারণ। এক্স থেকে এক্স প্লাস টাইপের 2 প্লাস 3 প্লাস যত প্লাস হোক সমস্যা নাই, এরকম যদি কোনো কিছু দেখো তাহলে তুমি কি বুঝবে? এখান থেকে জারণ। যদি কোনো সময় এরকম দেখো এক্স প্লাস থেকে এক্স হয়েছে, তখন তুমি আসলে কি বুঝবা? তখন আসলে তুমি বুঝবা হচ্ছে বিজারণ। তাহলে এক্স প্লাস থেকে এক্স হয়েছে, তখন তুমি বুঝবা বিজারণ। এক্স থেকে এক্স প্লাস হয়েছে, বুঝবা জারণ। এক্স প্লাস থেকে এক্স হয়েছে, বিজারণ। এক্স থেকে এক্স প্লাস হয়েছে, জারণ। ক্লিয়ার? তাহলে এক্স থেকে এক্স প্লাস হয়েছে জারণ, এক্স প্লাস থেকে এক্স হয়েছে বিজারণ। এই জিনিসটা মাথায় রাখো, তোমার সিকিউ সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে। এই জিনিসটা সিকিউ সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে, বারবার বলছি, হ্যাঁ, সিকিউ সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে। তো এই জিনিসটা একটু সুন্দর করে নোট করে রাখো। ক্লিয়ার? তাড়াতাড়ি। ওকে। তাড়াতাড়ি। এরপর এরপর হচ্ছে আদর্শ কোষবিহ। এখন আদর্শ কোষবিহ কি জিনিস? আচ্ছা, এটা কাজ করি, আমরা আরো কিছু সেল ডায়াগ্রাম দেখি, বুঝছো? একটু তড়িৎ রসায়নটা খুলি, বই পুস্তকের তড়িৎ রসায়ন খুলি। আমার এখানে টাইপ করা নাই হয়তো, একটু বই পুস্তক থেকে তড়িৎ রসায়নটা একটু খুলি। ওয়েট, হ্যাঁ, দাঁড়াও একটা মিনিট, একটু বই থেকে খুলি, তাহলে হয়তো আরো অনেকগুলা পাবো।
এই যে দেখো জিঙ্ক জিঙ্ক সালফেট এরকম, এই যে দেখো অ্যানোড অর্ধকোষ, লবণ সেতু, ক্যাথোড অর্ধকোষ। আচ্ছা, যেমন এখানে একটা প্রশ্ন দিছে, Fe2+ কপার কপার 2+, তড়িৎ কোষ ডায়াগ্রাম ও কোষ বিক্রিয়া লেখো। আসো আমরা করি করি আসো। Fe2+, তোমাকে কি দিছে বলবো, একটু প্র্যাকটিস করি কিছু, আসো কিছু জিনিস প্র্যাকটিস করে আসো। এখানে দিছে তোমাকে Fe থেকে Fe2+, আর কপার, সরি প্রশ্নটা কেমনে দিছিল, হ্যাঁ প্রশ্নটা এমনি দিছে, কপার থেকে কপার 2+। এই যে কপার থেকে কপার 2+, এবার বলছে কি কোষ ডায়াগ্রাম ও কোষ বিক্রিয়া। এই যে দেওয়া আছে, এখন তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে কোষ ডায়াগ্রাম ও কোষ বিক্রিয়া লেখা, একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কোষ বিক্রিয়া, ফাইন ফাইন। এখন চিন্তা করে দেখো ভাইয়া, এখানে তো কিন্তু এখানে দুইটাই জারণ দেওয়া হয়েছে, দেখেন কপ আয়রন থেকে আয়রন 2+, মানে ইলেকট্রন ছেড়ে দিছে, আবার কপার থেকে কপার 2+, ইলেকট্রন ছেড়ে দিছে। ভাইয়া দুইটাই তো জারণ পসিবল না একটা সেলের ভিতরে। ওকে ফাইন ফাইন ফাইন, তাহলে জারণ জানি কার হয়, আমরা বলছিলাম যে ভাইয়া বেশি সক্রিয় ধাতু যারা, বেশি সক্রিয় ধাতু যারা, তারা অ্যানোডে থাকবে। একটু সুন্দর করে মাথায় রাখবা, সক্রিয়তা সিরিজের উপরের দিকে যারা আছে, সক্রিয়তা সিরিজের, এটা বলছিলাম, সিরিজের উপরের দিকে যারা আছে, একদম প্রথম ক্লাসে বলছি, যারা আছে তারা কি করবে, তারা অ্যানোড হিসেবে বিবেচ্য হবে। তারা অ্যানোড হিসেবে থাকবে। এখন তুমি চিন্তা করো ভাইয়া, আয়রন আর কপার, আয়রন ধাতু আর কপার ধাতু, তাহলে কে আসলে উপরের দিকে আছে, আয়রন, তার মানে আয়রনটা হচ্ছে আমার অ্যানোড হবে। ফাইন, তাহলে আয়রন থেকে আয়রন 2+, এই পোর্শনটুকু আমার অ্যানোডের পোর্শন হবে। কি হবে, আমার অ্যানোডের পোর্শন হবে। মাঝখানে কি, লবণ সেতু। এরপরে কি, তাহলে আমার ক্যাথোডে কে যাবে, ক্যাথোডে দেখো, ক্যাথোডে কিন্তু দুইটা বিক্রিয়াই হয়, কপার থেকে কপার 2+ হয়, কপার 2+ থেকে কপারও হয়, মানে সরি, মানে আমাদের যে ওই আরেকটা সেল আছে ওই জায়গাতেও কি কপার থেকে কপার 2+, কপার 2+ থেকে কপার, দুই ধরনের রিয়েকশনই হয়, বাট আসলে হয় কোনটা, ইলেকট্রন গ্রহণেরটা, তাই না? তার মানে ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হয় বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াটা হয়। ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া কোনটা, কপার 2+ থেকে কপার। এই যে এটা হচ্ছে আমার সেল ডায়াগ্রাম। তাহলে আমি এখান থেকে রিয়েকশনও লিখতে পারি যে ভাই আয়রন থেকে আসলে কি হবে, আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হবে, আর কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে কপার ফর্ম করবে। তার মানে আমাদের সেল রিঅ্যাকশন কি হবে, Fe2+ প্লাস কপার। ওকে ওকে, দেখি আরেকটা প্র্যাকটিস করে আসো। আচ্ছা থাকুক এটা আপাতত, দেখি দেখো আরেকটা প্র্যাকটিস করো। দেখো আয়রন, আয়রন সালফেট, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফেট, সরি 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 সরি, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফেট। এই আমাদেরটা ঠিক আছে কিনা একটু চেক করে নাও। হ্যাঁ ভাই ঠিক আছে, এবার আসো আমরা এই জায়গা থেকে করি। সেটা হলো আয়রন, আয়রন সালফেট, আর হাইড্রোজেন, হাইড্রোজেন সালফেট। ওকে ফাইন, কি দিছে, আয়রন থেকে আয়রন সালফেট। ওকে ফাইন, আর কি দিছে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন সালফেট। ওকে, এটা কোষ ডায়াগ্রাম লেখো, কোষ বিক্রিয়া লেখো। ওকে, বুঝো, কোষ ডায়াগ্রাম লেখো ও কোষ বিক্রিয়া লেখো। তাহলে সিম কথা যে ভাইয়া অ্যানোডে কে হবে, যে উপরের দিকে আছে, উপরের দিকে কে আছে, আয়রন আছে না, আয়রন আছে, আয়রন আছে না, আয়রন আছে, আর নিচের দিকে কে আছে, হাইড্রোজেন আছে। তার মানে তুমি বুঝতে পারতেছো যে ভাই আমাদের অ্যানোডের রিঅ্যাকশন কি হবে।
অ্যানোড রিঅ্যাকশন হচ্ছে আয়রনের, মানে জারণ রিঅ্যাকশন যেটা। তাহলে আয়রন কি করবে, আয়রন আসলে ভাইয়া এই দেখো এটা কিন্তু Fe2+, ফেরাস সালফেট মানে কিন্তু Fe2+, তুমি জানো ফেরাস সালফেট মানে কি Fe2+, আর H2SO4 মানে কি আসলে 2H+। দেখো আমরা জানি না সালফিউরিক অ্যাসিড কি করে, দুইটা H+ দেয়, সালফিউরিক অ্যাসিড দুইটা H+ দিতে পারে। তাহলে আয়রন থেকে আয়রন 2+ হবে কেন, কারণ অ্যানোডে বেশি সক্রিয় ধাতু থাকে। তাহলে অ্যানোডে কি করবে, অ্যানোড আসলে Fe2+ প্লাস দুইটা ইলেকট্রন করবে। আর ক্যাথোডে কি হবে বলো তো, ক্যাথোডে কি হবে, আমার বিজারণ বিক্রিয়া, তাই না, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া। এখন কি হবে, এখন আসলে H+ কি করবে, দেখো H থেকে H+, এটা কি ইলেকট্রন গ্রহণ, না না না, এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ না, রাইট, ইয়েস। তাহলে H+ আসলে ইলেকট্রন গ্রহণ করে এইচে পরিণত হবে, তাই না, ইলেকট্রন গ্রহণটা বুঝাইতে হবে। ক্যাথোড মানে কি বিজারণ, এটা আমরা ওই যে 2 নাম্বার লেকচারেই পড়াইছি, 2 নাম্বার লেকচার কইরো, ওকে 2 নাম্বার লেকচার খুবই সুন্দর একটা লেকচার হয়েছে। তাহলে দুইটা H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 বানাবে, কি বানাবে H2। এখন ভাই দুইটা ইলেকট্রন কেন দিলাম, এই ভাইয়া প্রথম কথা হচ্ছে হাইড্রোজেন কি H হিসেবে থাকে না H2 হিসেবে থাকে, H2 হিসেবে থাকে। আবার উপরে কয়টা ইলেকট্রন ছাড়ছে, দুইটা, তাহলে গ্রহণও করবে কয়টা, দুইটা। তাহলে আমাদের ফুল রিঅ্যাকশন কি হবে রে ভাই, এই আমাদের ফুল রিঅ্যাকশন কি হবে বলো, আমাদের ফুল রিঅ্যাকশন হবে Fe2+ প্লাস H2, ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ফুল রিঅ্যাকশন। তাহলে আমাদের মানে ডায়াগ্রামটা কি হবে দেখো, আয়রন থেকে আয়রন 2+ হয়েছে। এখন আয়রন থেকে আয়রন 2+ মানেই কি ফেরাস সালফেট না, এই আয়রন 2+ মানেই কিন্তু ফেরাস সালফেট, আয়রন 2+ মানে কি ফেরাস সালফেট, মাথায় রাখবা, আয়রন 2+ মানে কি, আয়রন 2+ মানে হচ্ছে ফেরাস সালফেট। আবার 2H+ মানে কি, 2H+ মানে সালফিউরিক অ্যাসিড, তাই না। তাহলে এবার দেখো এখন কি হচ্ছে, 2H+ থেকে H2 হয়েছে, 2H+ থেকে H2 হয়েছে, তাই না। তাহলে H+ থেকে H+ থেকে 2H+ মানে কি সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে আসলে কি হয়েছে, H2 হয়েছে, মাঝখানে কি আমাদের লবণ সেতু। এইটাই হচ্ছে আমাদের অ্যানোড, আর এটাই কি আমাদের ক্যাথোড। এটাই আমাদের ক্যাথোড, ক্লিয়ার, ওকে ফাইন, শেষ পড়া। বলো তো বুঝছো কিনা, বলো। এই ভাইয়া বোঝা যায়, সহজ আছে পড়ালেখা ভাইয়া, বুঝছো, পড়ালেখা সহজ আছে, একটু করতে হবে, বেশি না, অল্প একটু করতে হবে। শুরুই করো নাই, তাইলে বাদ দিয়ে দাও, কি করবা, বাপের কও একটা বিয়া করাই দিতে, তারপর সুন্দর মতো সংসার করো, কি করবা। ও এখন তো সংসার করতে গেলেও টাকা লাগে, পড়ালেখা ছাড়া, ভাই পড়ালেখা করে টাকা কামানো সহজ, এতটুকুই, টাকা তো ভাই সবাই কামাইতে পারে, টাকা ফুচকা হলেও কামাইতে পারে, তাই না। পড়ালেখা করলে সুবিধাটা কি, টাকা কামানোটা সহজ, এতটুকুই। তুমি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু বুঝতে পারবা। একটা দোকানে যেমন মনে করো তুমি, কথার কথা, মনে করো বাটার যে শোরুম, মানে জুতার যে দোকান, জুতার দোকান, বাটার দোকানের যে ক্যাশিয়ার, ও তো শিক্ষিত, ওরা তো শিক্ষাগত যোগ্যতা ছাড়া ওইখানে ক্যাশিয়ার করে নাই, তাই না। ওর কিন্তু রকেট সায়েন্স জানতে হয় না, ওর কম্পিউটারের ইনপুট আউটপুট এগুলো বুঝতে হয়, মানে কত টাকা আজকে সেল, এগুলো মানে বেসিক জিনিস জানতে হয়। তো এখন পড়ালেখা তো করতে হবে, পড়ালেখা করলে কি ইজি হয় জিনিসটা, বুঝছো, কোনো পেশাই ছোট না, বাট পড়ালেখা করলে জিনিসটা ইজি হবে তোমার জন্য, এতটুকুই। এখন দেখো, আচ্ছা দেখে আমাদের আগেরটার উত্তর কি হয়েছে, দেখো তো আগেরটার উত্তর কি হয়েছে, হ্যাঁ ভাই হয়েছে, আগেরটার উত্তর হয়েছে। আর কোনোটা আছে, সুন্দর আছে কোনোটা আর, না, এডি সব পারবা। আচ্ছা তড়িৎদ্বার বিভব, বুঝছো, তড়িৎদ্বার বিভব, শেষ, পড়া শেষ। তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটা একটু লিখে ফেলো।
তড়িৎদ্বার বিভবের সংজ্ঞাটা একটু লেখো। দেখো কি দিছে। যখন কোনো ধাতব দণ্ডকে, এই যে একটু আগে বলছিলাম দেখো ভালো করে পড়ো মিলছে কিনা। যখন কোনো ধাতব দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবানো হয়, কিরকম? ক্লাস ভালো করে পড়ো। সে এটা কথার কথা কি, এটা হচ্ছে আমার জিঙ্ক, আর এটা কি, এটা হচ্ছে আমার জিঙ্ক সালফেট। এটা কি আমার জিঙ্ক সালফেট। ওকে, তাহলে কি যাচ্ছে, কোন ধাতব দণ্ডকে ওই লবণের দ্রবণে, ওই ধাতুর লবণের দ্রবণে, দেখো এটা জিঙ্ক, এটা জিঙ্ক সালফেট, বা সে এটা হচ্ছে কপার, এটা হচ্ছে কপার সালফেট, যেইভাবেই ধরো কপার সালফেট। তাহলে তখন ধাতব দণ্ডটি ওই দ্রবণের সাপেক্ষে ধনাত্মক বা ঋণাত্মক আধান প্রাপ্ত হয়। দেখো তো, আমরা বলছিলাম না এই জায়গাতে আসলে কি হয়, এই দ্রবণের সাপেক্ষে এই তড়িৎদ্বারটা কি হয়ে যায় বলো তো, এই তড়িৎদ্বারটা নেগেটিভ হয়ে যায়। কেন? এখানে পজিটিভগুলো ছেড়ে দেয়, তাই না? পজিটিভগুলো ছেড়ে দেয়। আর এখানে কোন বিক্রিয়াটা সক্রিয়, কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, কপার 2+ ইলেকট্রন গ্রহণ করে এইখানে যায়, তাই না? তার মানে কি, ও আসলে কি এই সাইডটা পজিটিভ হয়ে যায়, রাইট? পজিটিভ হয়ে যায়। এটা দ্রবণ টু দ্রবণ ভ্যারি করবে। তখন ফলে ধাতব দণ্ড ও দ্রবণের সাপেক্ষে একটি নির্দিষ্ট বৈদ্যুতিক বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই বিভব পার্থক্যকে ধাতব দণ্ডের একক তড়িৎদ্বার বিভব বলে। কি বলে? ধাতব দণ্ডের একক তড়িৎদ্বার বিভব বলে। সুন্দর মতো ইয়াটা লিখে ফেলো, সংজ্ঞাটা লিখে ফেলবো। এখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অ্যানোডের বিভব। এটাকে আমরা কি বলবো? ক্যাথোডের বিভব। এখন দেখো অ্যানোডে কি হয়, অ্যানোডে জারণ হয়। তাই এইটারে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি এখানে কি জিঙ্কের জারণ বিভব হয়েছে। কি হয়েছে? জারণ বিভব। আর এখানে কি হয়েছে? এখানে যে বিভবটা পাওয়া গেছে এটাকে আমরা কি বলবো? ক্যাথোডে কি হয়? ক্যাথোডে বিজারণ হয়। এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে না, ইয়েস। তার মানে আমি এখান থেকে কি বলবো? এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হচ্ছে বিজারণ বিভব। তাহলে বিজারণ বিক্রিয়া হইলে বিজারণ বিভব। এটা কিন্তু দেখো দ্রবণ টু দ্রবণ ভ্যারি করবে। যেমন এখানে কি হয়েছে একটা, এখানে হয়েছে আরেকটা, রাইট? এখানে হয়েছে একটা, এখানে হয়েছে আরেকটা। তাহলে এই জায়গার ক্ষেত্রে কি পাইলাম? জারণ বিভব। এখানের ক্ষেত্রে কি পাবো? বিজারণ বিভব। এখানের ক্ষেত্রে কি পাইলাম? জারণ বিভব। এখানের ক্ষেত্রে কি পাবো? বিজারণ বিভব। দেখতে হবে তুমি যখন তড়িৎদ্বারটাকে মানে এই যে ধাতব দণ্ডটাকে যেই দ্রবণে রাখতেছো, এখানে আসলে কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, কোন বিক্রিয়াটা। যেমন দুই ধরনের বিক্রিয়া হইতে পারে, আমি বারবার বলছি। আমি যখন জিঙ্ককে ওর দ্রবণে ডুবাবো, জিঙ্কটাকে যখন ওর দ্রবণে ডুবাবো তখন দুই ধরনের বিক্রিয়া হইতে পারে। আমি যখন কপারটাকে ওর দ্রবণে ডুবাবো তখন দুই ধরনের বিক্রিয়া হইতে পারে। কোন বিক্রিয়াটা আসলে হচ্ছে, যেই বিক্রিয়াটা হইতেছে, বুঝো, যেই বিক্রিয়াটা হইতেছে ওই বিক্রিয়ার সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে এখানে কি জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে। তো যদি জারণ হয় তাহলে অ্যানোড হবে, যদি বিজারণ হয় তাহলে ক্যাথোড হবে। যদি জারণ পাই তাহলে এটারে আমরা বলবো হচ্ছে জারণ বিভব। যেহেতু প্লাস মাইনাসের তৈরি হচ্ছে, কেন প্লাস মাইনাস কেমনে আসলো? এটা মাইনাস, তাহলে ভিতরে এই যে দ্রবণ কি প্লাস না, এই সরি এখানে কি প্লাস আছে না, প্লাস আছে, এখানে প্লাস, তার মানে এখানে কি মাইনাস না, মাইনাস, রাইট? তাহলে এই প্লাস মাইনাসের জন্য কি বিভব পার্থক্যের তৈরি হবে, প্লাস মাইনাসের জন্য বিভব পার্থক্য তৈরি হবে। অ্যান্ড যখন ওদেরকে আমি তার দিয়ে কানেক্ট করব তখন ইলেকট্রিসিটি তৈরি হবে, তাই না? তাহলে জারণ বিক্রিয়া হইলে ওই জায়গা থেকে আমরা জারণ বিভব পাই, বিজারণ বিক্রিয়া হইলে ওই জায়গা থেকে আমরা বিজারণ বিভব পাই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, কোনো একটা দ্রবণের ক্ষেত্রে, কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রে, কোনো একটা ইলেকট্রোডের লেখো, নির্দিষ্ট ইলেকট্রোডের জারণ বিভব ইকুয়ালস টু বিজারণ বিভব। মানে জারণ বিভব যা, বিজারণ বিভব তাই, চিহ্ন বিপরীত। হ্যাঁ, চিহ্ন কি? চিহ্ন বিপরীত।
তোমাদের প্রথম ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? দেখো তো, প্রথম ক্লাসে পড়াইছিলাম লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, সরি লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, এটা কি ছিল? -3.04 ভোল্ট। এই একক কি? একক কিন্তু ভোল্ট। তোমাদের একদম প্রথম ক্লাসে পড়াইছি যে লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, এটা কি -3.04 ভোল্ট। তার মানে কি বিজারণ বিভব কত? -3.04 ভোল্ট। তাহলে আমি বলতে পারি কি জারণ বিভব কত হবে ভাইয়া? জারণ বিভব মানে কি? ওই যে এক্স থেকে এক্স প্লাস, এটা কি জারণ না? এক্স থেকে এক্স প্লাস, এখন এক্স প্লাস থেকে এক্স বিজারণ, তাহলে এক্স থেকে এক্স প্লাস কি? জারণ। তাহলে তুমি কি বিজারণ বিভব জানো? হ্যাঁ জানি। তাহলে জারণ বিভব কি হবে? জারণ বিভব হবে সেম ভ্যালু, জাস্ট চিহ্নটা বিপরীত। এটা যদি মাইনাস, তাই এটা কি হবে? প্লাস হবে। শেষ। এটা মাইনাস, এটা প্লাস। তাহলে জারণ বিভব যা, বিজারণ বিভব তাই, চিহ্নটা কি হবে? বিপরীত হবে। জারণ বিভব বিজারণ বিভব সেম, চিহ্নটা কি হবে? বিপরীত হবে। পড়ালেখা শেষ। পড়ালেখা এতটা কঠিন না। ওকে, এটা নোট করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি নোট করো। ওকে, এরপর আদর্শ কোষ বিভব। আচ্ছা, আদর্শ কোষ বিভব কি? আদর্শ মানে কি ভাইয়া? এই আদর্শ মানে কি রে ভাই? আদর্শ মানে কি রে ভাই? আদর্শ মানে 1 মোলার। আদর্শ মানে কি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আদর্শ মানে কি? 1 ATM চাপ। আদর্শ মানে কি? 22.4 লিটার, তাই না? এরকম আর কি পড়াশোনা, এরকম আর কি পড়াশোনা। তো কোষ বিভব বলতে কি বোঝায়? কোষ বিভব, এখন দেখো, কোষ কি আর শুধু একটা, নাকি দুইটা, নাকি পুরাটাই? পুরাটাই। গ্যালভানিক সেল মানে কি? পুরাটাই, পুরোটা মিললে একটা সেল, তাই না? পুরোটা মিললে একটা সেল। তাহলে কোষ বিভব মানে আসলে অ্যানোডের জারণ। দেখো, কোষ বিভব মানে কি? তাহলে কোষ বিভব মানে হচ্ছে টোটালটা আর কি। কোষ বিভব মানে কি হবে? কোষ বিভব হচ্ছে অ্যানোডের যে আমার জারণ বিভব প্লাস ক্যাথোডের যে আমার বিজারণ বিভব। তাহলে অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব, এদের যোগফলটাই আসলে কোষ বিভব, মানে টোটাল কোষের বিভব। ওকে, অ্যানোডের জারণ বিভব আর ক্যাথোডের বিজারণ বিভব মিললেই আসলে কি টোটাল কোষ বিভবটা হয়। তাহলে এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করি। ইনট সেল মানে কি? ইনট সেল, নট বলতে আমরা আদর্শ বুঝাই, আপনারা জানেন। তাহলে নট দ্বারা আদর্শ বোঝানো হচ্ছে। তাহলে ইনট সেল মানে কি হবে? ইনট অ্যানোড। এখন অ্যানোডে কি হয়? অক্সিডেশন, তাই এটাকে অক্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অক্স মানে অক্সিডেশন, মানে জারণ। এই দেখো, অক্স মানে কি? অক্স মানে আসলে জারণ বিভব, জারণ বুঝায়। আর রেড মানে কি? রেড মানে রিডাকশন, মানে বিজারণ বুঝায়। ওকে, তাহলে অ্যানোড অক্স, ক্যাথোড রেড। তাহলে অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশন, এই বিভবটাই হচ্ছে গিয়ে কি টোটাল ইনট সেল বা কোষ বিভব। এটাকে আরও দুইটা সূত্রের মাধ্যমে লেখা যায়। কিরকম? সূত্র দুইটা মনে রাখবেন, ইউজ করবেন না। মনে রাখবেন, ইউজ করবেন না। আমরা আগামী ক্লাসে ম্যাথ করব, তো আগামী ক্লাসে তো ম্যাথ করব, তো তখন আসলে এই জিনিসটা অ্যাপ্লিকেশনটা বুঝবো, নাহলে বুঝবো না। তাহলে আরও দুইটা সূত্র আছে, ইউজ করবো না মনে রাখবো, ইউজ করবো না মনে রাখবো, ইউজ করবো না মনে রাখবো, ইউজ করবো না মনে রাখবো।
ইনোট অ্যানোড যখন দুইটাই অক্সিডেশন নিব, তখন অ্যানোড মাইনাস ক্যাথোড। আর যখন দুইটাই রিডাকশন নিব তখন ক্যাথোড মাইনাস অ্যানোড। তখন কি ক্যাথোড মাইনাস অ্যানোড। বুঝার বিষয় আছে। আমি কি বলছি? আমি বলছি হচ্ছে ক্লিয়ারলি শুনেন, আমি বলছি হচ্ছে মনে রাখবো কিন্তু ইউজ করব না। মনে রাখবো কিন্তু ইউজ করব না, মনে রাখবো কিন্তু ইউজ করব না। আর ইনোট সেল কি? ইনোট সেল কি? মনেও রাখবো ইউজও করব, এটাই ইউজ করব। আমরা ইউজ করব কোনটা? ইউজ করব এটা। আগামী ক্লাসে ম্যাথ করব। হ্যাঁ, এই আগামী ক্লাসে ম্যাথ করব। আগামী ক্লাসে ম্যাথ করব। আগামী ক্লাসে ম্যাথ করব। ওকে, আগামী ক্লাসে ম্যাথ করব এটা থেকে। ঠিক আছে, আগামী ক্লাসে ম্যাথ করতে হবে। এই জায়গা থেকেই সৃজনশীল আসে। আচ্ছা, যাই হোক, এখন এই দুইটা জিনিসের একটা জিনিস একটু মনে রাখি, একটু বলি, একটু শুনেন। সবসময় এটা মাথায় রাখবেন যে অ্যানোডে, দেখেন অ্যানোডে কি হয়? জারণ হয়। আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। এভাবে চিন্তা করবেন। যদি দুইজনের যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড, এরকম। যার জারণ বিভব বেশি সে কি? অ্যানোড। যার বিজারণ বিভব বেশি সে কি? ক্যাথোড। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড। একটু পড়ি, একটু প্রথম ক্লাসে ফেরত যান ভাইয়া, একটু প্রথম ক্লাসে যাব ভাইয়া, প্রথম ক্লাসে যাব, একটু প্রথম ক্লাসে যাইতে হবে ভাইয়া, প্রথম ক্লাসে আসেন। এটা হচ্ছে একদম প্রথম ক্লাস, লেকচার 1। দেখেন তো পড়াইছিলাম কিনা। যার জারণ বিভব বেশি, জারণ বিভব কই বেশি? উপরের দিকে বেশি। জারণ বিভব কই বেশি? উপরের দিকে বেশি। যার বিজারণ বিভব বেশি, বিজারণ বিভব কই বেশি? নিচের দিকে বেশি। এই বিজারণ বিভব কই বেশি? নিচের দিকে বেশি। একটু আগের কথাটা মিলান। আমি কি বলছি? যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড। একটু আগে বলছিলাম যে উপরে থাকে সে অ্যানোড, যে নিচে থাকে সে ক্যাথোড। বারবার বলছি 1 নাম্বার ক্লাস যে করবে সে পুরো তড়িৎ রসায়ন বুঝবে। 1 নাম্বার ক্লাস না করলে আপনি তড়িৎ রসায়ন বুঝবেন না। সোজা সাপটা কথা। তাহলে এই দেখো, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, এই কথাটা মানে কি? কথাটা মানে হচ্ছে যে উপরে আছে, যেই ধাতু উপরে আছে। আর এটা কি? যে নিচে, যে নিচে। তাহলে যার জারণ বিভব বেশি সে ক্যাথোড, যে নিচে। যার জারণ বিভব বেশি সে অ্যানোড, সে অ্যানোড, যে উপরে। মানে কি? যে উপরে আছে সে অ্যানোডে যাবে, যে নিচে আছে সে ক্যাথোডে যাবে। প্রত্যেকটা জিনিস প্রত্যেক জিনিসের সাথে কানেক্টেড, মিলবে। এই দেখেন, আমরা যেখানে ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ দিলাম, ক্যাথোড থেকে অ্যানোড বিয়োগ দিলাম কেন? আমরা বিজারণ কাউন্ট করতেছি। এখন বিজারণ কার বেশি থাকে? ক্যাথোডের বেশি থাকবে না, তাই ওর থেকে বিয়োগ যাচ্ছে। আমরা যখন অক্সিডেশন কাউন্ট করতেছি তখন আমরা কার থেকে বিয়োগ দিব? অ্যানোড থেকে। কেন? কারণ যার জারণ বিভব বেশি সে অ্যানোড, তাই অ্যানোড থেকে বিয়োগ হচ্ছে। এটা বুঝে রাখেন, ইউজ করতে বলি নাই। অ্যানোডে কি হয়? অক্সিডেশন। ক্যাথোডে কি হয়? রিডাকশন। তার মানে আমরা জাস্ট ওই দুইটারে যোগ করে দিব। সবসময় ইউজ করবো 1 নম্বর সূত্রটা, সবসময় ইউজ করবো 1 নম্বর সূত্রটা। ক্লিয়ার? সুন্দর করে একটু নোট করেন, তাড়াতাড়ি সুন্দর করে একটু নোট করেন ভাইয়া। হ্যাঁ, সুন্দর করে নোট করেন।
ওকে ভাই, বিভবের মান কি দেওয়া থাকবে? অবশ্যই দেওয়া থাকবে। এই সব প্রশ্ন করাই দিব, তোর বেটা কেন আমারে বলতে হবে? হেই, ইঞ্জিনিয়ারিং পুরো প্রশ্ন ব্যাংক আমি করাই দিব, একাডেমিক ফুল প্রশ্ন ব্যাংক আমি করাই দিব, তোর আমারে কেন বলতে হবে? হাপ, কিছু প্রশ্ন সলভ করে আসো। তড়িৎ রাসায়নিক কোষে মানে আচ্ছা ভালো কথা, খেয়াল করো, আমাদের যে ড্যানিয়েল সেল, গ্যালভানিক কোষ কিন্তু অনেক ধরনের। ড্যানিয়েল সেল মানে যেটাকে আমরা হচ্ছে এই যে জিঙ্ক আর কপার দিয়ে বলতেছি, হ্যাঁ, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যালভানিক কোষ। ড্যানিয়েল সেল কি? ড্যানিয়েল সেল কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যালভানিক কোষ, হ্যাঁ। মানে এখানে আরো অনেক ধরনের গ্যালভানিক কোষ থাকে, যেমন লেড স্টোরেজ ব্যাটারি হয়, লিথিয়াম আয়ন ব্যাটারি হয়। তো গ্যালভানিক কোষ অনেক ধরনের থাকতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ড্যানিয়েল সেল, যেটাকে আমরা বলি, আমরা যেটাকে গ্যালভানিক কোষ বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ড্যানিয়েল সেল, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যানিয়েল সেল। এটা কি? ড্যানিয়েল সেল, হ্যাঁ, ড্যানিয়েল সেল। ওকে, ড্যানিয়েল সেল, এটা একটু মাথায় রেখো। আসো তাহলে তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, হ্যাঁ, বিক্রিয়াগুলা ইলেকট্রিসিটিতে পরিণত হবে। অ্যানোড ধনাত্মক হয় না, না না, অ্যানোড ঋণাত্মক হয়। অ্যানোড হতে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়, ইয়েস। অ্যানোড থেকে কারেন্ট, ইলেকট্রন এই যে দেখো, ইলেকট্রনের প্রবাহ এইদিকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, আর কারেন্টের প্রবাহ কিন্তু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তাহলে 1 আর 3 কারেক্ট এখানে, ক্লিয়ার? 1 আর 3 কারেক্ট। পরে আসো, তড়িৎ রাসায়নিক কোষে ক্যাথোড থেকে অ্যানোডে বিদ্যুৎ প্রবাহিত হয়, দেখো তো মিলছে কিনা? ক্যাথোড থেকে অ্যানোডে বিদ্যুৎ প্রবাহিত হয়, উত্তর হচ্ছে ইয়েস। বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় হচ্ছে নো, রিঅ্যাকশন থেকে আমরা এনার্জি পাই। খেয়াল করো, রিঅ্যাকশন থেকে ইলেকট্রিসিটি। ওকে, আচ্ছা, অ্যানোডে জারণ ঘটে, ইয়েস, অ্যানোডে জারণ ঘটে। এখানেও অ্যান্সার হচ্ছে 1 আর 3। লবণ সেতুতে কোন ধরনের দ্রবণ ব্যবহার করা যায়? KNO3 পড়ছি, আমরা পড়ছি। স্লাইড চেঞ্জারটা কই পাইছি? বিসমিল্লাহ। ভাইয়া দোয়া করো যাতে স্লাইড চেঞ্জার চলে। হ্যাঁ, চলতেছে। H2 আর H+, দেখো H2H+, ওর সাথে কোনটি ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে? দেখো, ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে, এটার অর্থ কি? ও হচ্ছে অ্যানোড, তাই না? বলে দিছে ওর সাথে কে ক্যাথোড হবে, তার মানে ও অ্যানোড, রাইট? ইয়েস। এখন তোমাকে বুঝতে হবে যে ওর থেকে কম সক্রিয় যে সে হচ্ছে আমার অ্যানোড। মানে অ্যানোড কি বেশি সক্রিয়, ক্যাথোড হচ্ছে কম সক্রিয়। তার মানে হাইড্রোজেনের নিচে কি আছে? হাজি আজি পিটাবে আমায়, হাই কাপুরুষ, হাজি আজি পিটাবে আমায়, তাই না? মানে এই যে আমায়, এই যে হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন আর অরাম। তাহলে এখন চিন্তা করে দেখেন, হাইড্রোজেন আর অরম, এখন দেখেন হাইড্রোজেন হচ্ছে আমার অ্যানোডে, তার মানে ওই ইলেকট্রন ছাড়বে, এইবার কিন্তু ইলেকট্রন ছাড়বে, মানে হাইড্রোজেন ইলেকট্রন ছাড়বে, হাইড্রোজেন ইলেকট্রন ছাইড়া দিয়ে কি হবে? H+ হবে, ইয়েস। তাহলে হাইড্রোজেন তো একটা থাকে না, এইভাবে থাকে, তাই দুইটা হাইড্রোজেন ছেড়ে দুইটা ইলেকট্রন ছেড়ে 2H+ হবে। আর অরাম কি করবে? অরাম 3+ ইলেকট্রন গ্রহণ করবে, 3টা গ্রহণ করবে, তাহলে কি হবে? অরাম হবে। প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে ইলেকট্রন কিন্তু মিলে নাই, তাই উপরের লাইনকে 3 দিয়ে গুণ দাও। ভাই এটা তো চাই নাই, বেটা তোরা শিখাইতেছি, তোরা শিখাইতেছি যে এটা শিখ, তোর প্রশ্নে চাইতে হবে কোনো কথা আছে? পড়াইতেছি পর। উপরে দুইটা ইলেকট্রন, নিচে কি? নিচে 2টা ইলেকট্রন। তাহলে আলটিমেটলি কি দেখো তো এখন কি হচ্ছে? আমার ফাইনাল রিঅ্যাকশন কি দাঁড়ায়? ফাইনাল রিঅ্যাকশন দাঁড়ায় হাইড্রোজেন প্লাস অরাম 3+, এখান থেকে কি হচ্ছে? 2H+ আর হচ্ছে অরাম, মানে গোল্ড। এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে কয়টা? 6টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, কয়টা? 6টা। সমতা করে ফেলো, সমতা করে ফেলো। উপরের লাইনটা 3 দিয়ে গুণ দিছিলাম,
নিচের লাইনকে আমি 2 দিয়ে গুণ দিয়েছিলাম, উপরের লাইনকে আমি 3 দিয়ে গুণ দিয়েছি, তাই এখানে 2 হবে না, এখানে হবে হচ্ছে 3 দুগুণা 6। আর নিচের লাইনটাকে আমি 2 দিয়ে গুণ দিছি, তাই হচ্ছে নিচের লাইনে হবে 2। এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এখন ভাই আমাদের সেল ডায়াগ্রাম কি বলে? সেল ডায়াগ্রাম কি? সেল ডায়াগ্রাম কি হবে? H2 থেকে H+। এখন H+ বলে কিছু আছে না, H+ মানে H2SO4। ওকে ওকে, লবণ সেতু। এবার অরাম 3+ থেকে অরাম। ওকে, এটা হচ্ছে আমার সেল ডায়াগ্রাম। আমরা একটা উদাহরণ থেকে সব পড়ে ফেলছি। ওরা তোমার কাছে একটা জিনিস জানতে চাইছে, অথচ আমরা রিঅ্যাকশন, সেল ডায়াগ্রাম সব দিয়ে দিছি উইথ সমতা। পড়তে হবে, পড়লে ভালো করে পড়ো, নাইলে পড়ো না। পড়লে ভালো করে পড়বা, নাইলে পড়বা না। ঠিক আছে? ওকে, আসো। নিচের কোন তড়িৎ দ্বারা জারণ প্রক্রিয়া বোঝায়? এই যে আমরা বলছিলাম না, দেখো তো, X থেকে X2+, তাহলে জারণ প্রক্রিয়া হবে। তাহলে জারণ প্রক্রিয়া কি? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। শেষ। কোন তড়িৎদ্বারটি দ্বারা জারণ প্রক্রিয়া বোঝায়? জিঙ্ক থেকে জিঙ্ক 2+। আবার অ্যানোডে কোন বিক্রিয়াটা সংঘটিত হবে? একটু তোমার কাছে আমার জিজ্ঞাসা। দেখো, ও একটা ধাতু, এসএন। এসএন মানে টিন। টিন হচ্ছে একটা ধাতু। ধাতুরা কি হয়? ধাতু হয় বিজারক। এই তোমরা পরিমাণগত রসায়ন পড়াই দিছি। ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে বিজারক। এই যে I2, I2 মানে কি? I2 মানে হ্যালোজেন। হ্যালোজেনরা জারক হয়। তোমার নতুন শিখাইতে পারবো না, পরিমাণগত রসায়ন পড়ে আসো। হ্যালোজেনরা জারক হয়, I2 থেকে 2I- হয়। মনে আছে? এই X2 থেকে X- হয় না, X2 থেকে X- হয়। পরমাণু সমতা 2 দিতে হয়। তাহলে I2 থেকে 2I- হয়। তাহলে Sn থেকে Sn2+, I2 থেকে 2I-। এখন তোমার কাছে প্রশ্ন, একটি কোষের কোষ বিক্রিয়া। আচ্ছা, কোষটির অ্যানোডে সংগঠিত বিক্রিয়া। অ্যানোডে কি বিক্রিয়া হয়? অ্যানোডে হয় ভাইয়া জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কারা দেয় ভাইয়া? জারণ বিক্রিয়া তো বিজারকরা দেয়। জারণ বিক্রিয়া কারা দেয়? বিজারকরা দেয়। শেষ, পড়া শেষ। তাহলে এই যে দেখো, বিজারকরা কি দিবে? অ্যানোডের রিঅ্যাকশন দিবে। পড়া অনেকভাবে পড়া যায়। তাহলে Sn থেকে Sn+2, Sn থেকে কি হইছে? Sn2+ হইছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে। এইটা হচ্ছে আমাদের অ্যানোডের রিঅ্যাকশন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যানোডের রিঅ্যাকশন। তাহলে কি হচ্ছে? এই যে এটা হচ্ছে অ্যান্সার। বুঝছি? পড়ালেখা করতে হবে। পড়ালেখা না করলে আসলে লাভ নেই, এগুলো বুঝবা না। কোষ ডায়াগ্রাম কি? এই যে একটু আগে পড়াইছি। তাহলে অ্যানোডের পার্টটা আগে, তাহলে Sn থেকে Sn2+ আগে। আর এবার দেখো, এই দেখো 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 দেখো, তাহলে Sn দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, আর কি করছে? জারক মানে বিজারণ বিক্রিয়া, মানে ইলেকট্রন গ্রহণ হবে। দেখো, I থেকে I- হয়, X থেকে X-, তাহলে 2I থেকে 2I- হবে। সরি, I2 থেকে 2I- হবে, রাইট? এখন I2 ইলেকট্রন গ্রহণ করবে, ইয়েস, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে Sn থেকে Sn2+, I2 থেকে 2I-। তাহলে Sn থেকে Sn2+, I2 থেকে 2I-। 2 না লিখলেও হবে, ধরো 2I, 2I, আচ্ছা 2I- দেন, সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের কোষ ডায়াগ্রাম। বারবার বলছি পড়ালেখা করতে হবে, নাইলে পারবা না। ঠিক আছে? এবার দেখো তো এটা আছে কিনা। হ্যাঁ ভাই আছে। Sn থেকে Sn2+, আর I2 থেকে 2I-। ঠিক আছে? পারবা না, ভালো করে না পড়লে পারবা না। তোমারে বুঝতে হবে যে এখানে Sn মানে টিন, I2 মানে হচ্ছে জারক। হ্যালোজেনরা জারক হয়। জারক মানে বিজারণ বিক্রিয়া, মানে ক্যাথোডে যাবে। আর Sn মানে বিজারক, ধাতু, মানে এখানে কি হচ্ছে? বিজারক মানে জারণ বিক্রিয়া হবে, জারণ বিক্রিয়া মানে ও অ্যানোডে যাবে। এইভাবে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, আজকের লাস্ট টপিক কি রে? এত প্রশ্ন কেন? ও আচ্ছা, আমরা তো আজকে ম্যাথ করব না। এই আজকে ম্যাথ করব না। এই আজকে তো ম্যাথ করব না। হ্যাঁ, আজকে ম্যাথ করব না, ম্যাথ পরের ক্লাসে। 1 মিনিট। এই ম্যাথ করব না আজকে।
আচ্ছা দেখো, বিভিন্ন ধরনের তড়িৎদ্বার, এটা মেডিকেল অ্যাডমিশনে আসে। এটা কই আসে? এটা মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ফর মেডিকেল অ্যাডমিশন। এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম একদম হটস্পট। হ্যাঁ, একদম হটস্পট। মেডিকেল অ্যাডমিশনের জন্য এটা একটা হটস্পট। তাহলে বিভিন্ন ধরনের তড়িৎদ্বার, তুমি অলরেডি ধাতু আর ধাতুর আয়ন তড়িৎদ্বার এগুলোকে লেখা জানতে হবে, বুঝছো? এগুলোকে লেখা জানতে হবে। তো আসো লেখা জানি। ধাতু, ধাতুর আয়ন তড়িৎদ্বার একটু ভালো করে পড়ো। দেখো ধাতু ও ধাতুর আয়ন তড়িৎদ্বার এটা মানে কি? একটু আগে তুমি পড়ছো যে দেখো এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার থেকে কপার 2+, এরকম যদি থাকে তাহলে তুমি বুঝবে এটা ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। ওকে, তাহলে দেখো এই যে দেখো জিঙ্ক। আচ্ছা এই জিনিস একটু বুঝাই দিই তোমাকে। হ্যাঁ, এই জিনিস একটু বুঝাই দিই। দেখো জিঙ্ক কিন্তু আমার সলিড, বাট জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+ হইতেছে মানে জিঙ্ক সালফেট, ও কিন্তু অ্যাকুয়াস মানে সলিউশনে আছে। এই দেখো এটাকে আমরা কি বলি? ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। বা মনে করো এই যে কপার, কপার সালফেট। কপার কিন্তু সলিড ভাইয়া, এই যে কপার কিন্তু সলিড, আর কপার সালফেট ও কিন্তু অ্যাকুয়াস মানে ও দ্রবণ তৈরি করছে, তাই না? তাহলে এই ধরনের তড়িৎদ্বারকে আমরা কি বলি? এই ধরনের তড়িৎদ্বারকে আমরা বলি হচ্ছে ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। মানে ধাতু আছে, ধাতু কোন আয়নের ভিতর মানে কোন ধরনের ধাতুর লবণের ভিতরে ডুবানো আছে। ওকে, এরপরে আগে আগে হচ্ছে 4 নাম্বারটা পড়ো, আগে 4 নাম্বারটা পড়ো। জারণ বিজারণ তড়িৎদ্বার। জারণ বিজারণ তড়িৎদ্বার মানে কি? জারণ বিজারণ তড়িৎদ্বার মানে কি? জারণ বিজারণ তড়িৎদ্বার মানে তুমি জানো জারণ বিজারণ তড়িৎদ্বার মানে কি? দেখো তোমাকে শিখাই। দেখো তুমি জারণ বিজারণ আমরা পড়ছি আয়রন থেকে আয়রন 2+, বা আয়রন 2+ থেকে আয়রন 3+, আয়রন 2+ থেকে আয়রন 3+। এখন দেখো দুইটা আয়রন 2+, আরেকটি ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? আয়রন 3+ হয়, তাই না? তাহলে শুধু ইলেকট্রনের আদান প্রদান বোঝাচ্ছে। যেমন একটু আগে তুমি দেখছো Sn2+ থেকে Sn কি হয়েছে? 4+ হয়েছে মনে করো, তাহলে কি আরো দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো এই ধরনের মানে শুধু ইলেকট্রনের আদান প্রদান হইলো, শুধু ইলেকট্রন, এখানে কোনো দ্রবণ না। Fe2+ থেকে Fe3+ হয়েছে, Sn2+ থেকে Sn4+ হয়েছে। এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলি? জারণ বিজারণ অর্ধকোষ। বা এরকম হতে পারে Sn4+ থেকে Sn2+, সে Sn4+ থেকে Sn2+। তার মানে কি? ওই ইলেকট্রন গ্রহণ করছে মানে বিজারণ হয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কি হয়? নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করতে হয়। প্লাটিনাম, অরাম এগুলো কি নিষ্ক্রিয় তড়িৎদ্বার, এখানে ব্যবহার করতে হয়। নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করতে হয়। যেমন এই যে দেখো উদাহরণে কি দেওয়া আছে দেখো, এই যে দেখো Sn2+ থেকে Sn4+, এটা কি? এটা হচ্ছে এই যে অরাম, অরাম ব্যবহার করা হয়েছে এখানে। হ্যাঁ, তো আসলে আমরা লিখি এখানে। যেমন এখানে কি ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে সে প্লাটিনাম। এই যে দেখো প্লাটিনাম, এই যে সে হচ্ছে এখানে অরাম ইউজ করা হয়েছে। মানে এটা কি? এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার বোঝানো হয়েছে। ওকে, নিষ্ক্রিয় তড়িৎদ্বার। আচ্ছা, আর এটা কিন্তু পুরোটাই সলিউশনে আছে। হ্যাঁ, পুরোটাই সলিউশনে আছে মানে অ্যাকোয়াস। 15 মিনিট, 10-15 মিনিট অ্যাকোয়াস। ওকে, তাহলে Fe2+ থেকে Fe3+, পুরো দেখো তড়িৎদ্বার নিষ্ক্রিয়, তার মানে এগুলা কি? দ্রবণ। এগুলা কিন্তু দ্রবণ, তড়িৎদ্বার এখানে নিষ্ক্রিয়। ওকে, আচ্ছা এবার গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষটা ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, গ্যাস অর্ধকোষটা ইম্পর্টেন্ট বেশি। এখানে কি? এরূপ অর্ধকোষ নিষ্ক্রিয় প্লাটিনাম তার, এই যে দেখো নিষ্ক্রিয় ধাতুর প্লাটিনাম তারকে হাইড্রোজেন বা ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণে ডুবিয়ে রেখে 25°C তাপমাত্রা 1 atm চাপে ওই গ্যাসটিকে ওই দ্রবণ দিয়ে বুদবুদ আকারে চালনা করা হয়। যেমন হাইড্রোজেন অর্ধকোষ বা হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন অর্ধকোষ। কিরকম দেখো, এখানেও কি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের ব্যবহার আছে। দেখো সে প্লাটিনাম তড়িৎদ্বার। এখন কি হয়েছে তোমার বুঝতে হবে যে এখানে আমার হাইড্রোজেনের যে দ্রবণটা, এই দেখো এখানে ক্লিয়ারলি বলা আছে হাইড্রোজেন বা ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণে ডুবিয়ে রেখে। তাহলে যৌগের দ্রবণে ডুবাইয়া রাখবা আর হাইড্রোজেন গ্যাস। দেখো তাহলে হাইড্রোজেন গ্যাসকে ডুবাইয়া রাখবা হাইড্রোজেনের দ্রবণের ভিতরে, এটা হতে পারে। বা ক্লোরিন গ্যাসকে ডুবাইয়া রাখবা
এটার ব্যাখ্যা আমরা দিব মানে সামনের ক্লাসে, যখন আমরা ওই প্রমাণ তরিদ্দার পড়বো তখন পড়বা, মানে 8 নাম্বার ক্লাসে পড়বা এগুলা। তাহলে এই যে প্রত্যেকটা লেখা শিখতে হবে, এখান থেকে প্রত্যেকটা লেখা শিখতে হবে, প্রত্যেকটা লেখা শিখতে হবে, বারবার করে বলতেছি। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় আছে। দেখো, গ্যাসের সাথে এটিএম আর এই যে অ্যাকোয়াসের সাথে মোলার, এই জিনিসটা একটু বুঝো। দেখো, হাইড্রোজেন কি গ্যাস না বাবা? হাইড্রোজেন গ্যাস, তার মানে ওর সাথে কিন্তু চাপ দেওয়া থাকতে পারে। ওর সাথে কি ক্লোরিন কি গ্যাস না? গ্যাস। ওর সাথে কি দেওয়া থাকতে পারে? চাপ দেওয়া থাকতে পারে। আর যেহেতু এইচ প্লাস কি আমার অ্যাকোয়াস, তাই ওর সাথে কি, যারা অ্যাকোয়াস তাদের কি দেওয়া থাকে? মোলারিটি দেওয়া থাকে। যারা অ্যাকোয়াস তাদের কি দেওয়া থাকতে পারে? মোলারিটি দেওয়া থাকতে পারে। এটা তোমরা ম্যাথ করতে গেলে বুঝবা। এটা কিন্তু সলিড না, এটা মোলারিটি, কনসেন্ট্রেশন। এটা কি? এটা হচ্ছে কনসেন্ট্রেশন, মানে এত মোলার থাকতে পারে। এগুলো লেখা শিখতে হবে। কেন? এমসিকিউতে আসে, এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবার হচ্ছে ধাতু আর ধাতুর অদ্রবণীয় লবণ, এটাকে আমরা বলি ক্যালোমেল তরিদ্দার। কি বলি? ক্যালোমেল তরিদ্দার। কিরকম দেখো, এবার ধাতুকে আমরা চুবাবো ধাতুর অদ্রবণীয় লবণে। একটু পড়ো, এরূপ অর্ধকোষে কোনো ধাতুকে এর অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকিয়ে রেখে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন সম্বলিত একটি যৌগের দ্রবণ তৈরি করা হয়। মানে সিলভারকে, মনে করো এই যে দেখো, সিলভারের তারকে অদ্রবণীয় সিলভার ক্লোরাইডের মধ্যে ডুবাইয়ে রাখলাম। সিলভার ক্লোরাইড কিন্তু অদ্রবণীয় লবণ, আমরা জানি, আমরা দ্রাব্যতায় পড়ছি। এটা স্প্যারিংলি সলিউবল, এটা খুবই কম সলিউবল। তাহলে সিলভারকে আমি ডুবাইছি সিলভারের তারের মধ্যে, এতে আমি HCl বা NaCl যোগ করছি। কিরকম দেখো, কি হয়েছে এখানে? এখানে আমি কারে ডুবাইছি? সিলভার। দেখো, সিলভারকে আমি ডুবাইছি, সিলভার তো আমার তরিদ্দার বা তার তরিদ্দার, মানে কি ও সলিড। সিলভারকে আমি ডুবাইছি কার ভিতরে? সিলভার ক্লোরাইডের ভিতরে। সিলভার ক্লোরাইডও এখানে আমার সলিড। কেন? কারণ ও অদ্রবণীয় লবণ। অ্যান্ড সিলভার ক্লোরাইড যেহেতু অদ্রবণীয় লবণ, এই সিলভার ক্লোরাইডের আমি ঘনমাত্রা বাড়াই দিলাম কি দিয়ে? HCl দিয়ে বা NaCl দিয়ে। এইটা হচ্ছে কি আমার কি স্ট্রং আয়ন, মানে সম আয়ন প্রভাব পড়ছি না আমরা একটা স্প্যারিংলি সলিউবলের ভিতরে, একটা স্প্যারিংলি সলিউবল সল্টের ভিতরে কি আমরা হাইলি সলিউবল সল্ট দিছি। এটা আমার অ্যাকোয়াস, মানে কি আমার দ্রবণটা। এই যে আমার উদাহরণ, ক্লিয়ার? আরেকটা উদাহরণ নাও, আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে, আরেকটা উদাহরণ দেওয়া আছে। মার্কারি, মার্কারিটা তুমি ডুবাইছো কার ভিতরে? ডুবাইছো মার্কারির ক্লোরাইডের ভিতরে, ওর ভিতরে আবার দিছো কি? ক্লোরাইড আয়ন। দেখো, মার্কারি মানে সিলভার প্লাস, সিলভার প্লাস ডুবাইছো কার ভিতরে? এই যে আমার স্প্যারিংলি সলিউবল একটা সল্টের ভিতরে, ওরে আমরা সমায়ন প্রভাব দিলাম। সমায়ন প্রভাবে কি দিছি? ধরো একটা মিনিট, সমায়ন প্রভাবের এখানে সমায়ন প্রভাবে কি দেওয়া হয়? এখানে সমায়ন প্রভাবে দেওয়া হয় হচ্ছে আবার সেম HCl বা NaCl, Cl মাইনাস। এটা কিন্তু অ্যাকোয়াস। আচ্ছা, এখানে ওরা, এখানে কমা হবে, সরি, এগুলো লেখা শিখতে হবে। হ্যাঁ, লেখা শিখতে হবে। আচ্ছা, এখন একটু এখানে একটু পড়াশোনা আছে। দেখো, সিলভার যে আমার ধাতু, আমরা যে ধাতুটাকে নিলাম, আমরা যে ধাতুটাকে নিলাম, ধাতুর অদ্রবণীয় লবণের ভিতরে নিছি, আর অদ্রবণীয় লবণের একটা কমন আয়ন দিছি, হাইলি সলিউবল। এই যে Cl মাইনাস, এটা কার থেকে আসছে? NaCl বা HCl থেকে। এই Cl মাইনাসটা কার থেকে আসছে? NaCl বা HCl থেকে। মার্কারি ধাতু, মার্কারি ধাতু, বাট ভাইয়া মার্কারি তরল ধাতু। মার্কারি কিন্তু তরল ধাতু, মার্কারি কখনো মানে কি না, সলিড না, কঠিন ধাতু না। মার্কারি তরল ধাতু, ব্রোমিন তরল অধাতু। এই যে এগুলো লেখা শিখতে হবে। হ্যাঁ, এগুলো লেখা শিখতে হবে। তারপর হচ্ছে ধাতুর অ্যামালগাম। এই যে দেখো, এখানেই লেখা আছে ধাতুর অ্যামালগাম, ধাতুর আয়ন তরিদ্দার। তাহলে ধাতুর অ্যামালগাম কই? আসো দেখো, তাহলে ধাতুর অ্যামালগাম, এই দেখো ধাতুর অ্যামালগাম সলিড, আর ধাতুর তরিদ্দার। ধাতুর অ্যামালগাম দেখো, অধিক সক্রিয় ধাতু ও পারদের মিশ্রণ দ্বারা তৈরি ধাতব অ্যামালগাম দণ্ডকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবিয়ে রেখে অর্ধকোষ তৈরি করা হয়। তাহলে দেখো, সোডিয়াম আমরা জানি পারদের ভিতরে ঢুকায় রাখলে ওটাকে আমরা বলি অ্যামালগাম। তাহলে সোডিয়াম অ্যামালগাম, এখানে কিন্তু কোনো দিও না, হাইফেন দিও না। হ্যাঁ, হাইফেন দিও না। তাহলে সোডিয়াম অ্যামালগাম, ও তো সলিড, ওরে রাখছো কি?
দ্রবণে। ধাতু দ্রবণ মানে কি হতে পারে? NaCl এর দ্রবণ। দ্রবণ মানে কিন্তু অ্যাকুয়াস, দ্রবণ মানে অ্যাকুয়াস, শেষ। বিভিন্ন ধরনের তড়িৎদ্বার মেডিকেলে প্রচুর ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তাহলে দেখো, একটা ধাতুকে ওই ধাতুর আয়ন মানে ওই ধাতুর দ্রবণে চুবায় রাখছো। যেমন জিঙ্ককে আমি জিঙ্ক সালফেটে চুবায় রাখছি, আমি কপারকে কপার সালফেটে চুবায় রাখছি, কপার তড়িৎদ্বারকে কপার সালফেটে চুবায় রাখছি, এটাকে আমরা বলতেছি ধাতু ধাতুর আয়ন তড়িৎদ্বার। ধাতু ধাতুর অদ্রবণীয় লবণ মানে কি? ধাতুকে আমি এমন একটা অদ্রবণীয় লবণে রাখছি, মানে ওটার ভিতরে ধাতু সলিউবল না, ধাতু দ্রবণীয় না। যেমন সিলভারকে আমি সিলভার ক্লোরাইডের ভিতরে রাখছি, সিলভারকে আমি সিলভার ক্লোরাইডের ভিতরে রাখছি। এখন সিলভার ক্লোরাইড তো অদ্রবণীয়, তাই সিলভার ক্লোরাইডকে আমি একটা হাইলি সলিউবল দ্রবণের ভিতরে রাখছি, যাতে ওইখান থেকে ক্লোরাইড আয়ন প্রডিউস হয়। ক্লিয়ার? এই যে মার্কারিকে আমি রাখছি অদ্রবণীয় লবণের ভিতরে, এই অদ্রবণীয় লবণের একটা কমন আয়ন আমি দিছি হাইলি সলিউবল, যাতে করে ক্লোরাইড আয়ন প্রডিউস হয়। আচ্ছা, এইটাকে বলা হয় ক্যালোমেল তড়িৎদ্বার। এটা একটু নোট করে রাখো, এটা মেডিকেল 17-18-তে আসছে। এটাকে বলা হয় ক্যালোমেল তড়িৎদ্বার। এটাকে বলা হয় ক্যালোমেল তড়িৎদ্বার। এটা মেডিকেল 17-18-তে আসছে। কই আসছে? মেডিকেল 17-18-তে আসছে। তাহলে ক্যালোমেল তড়িৎদ্বার এটা আসছে মেডিকেল 17-18-তে। মেডিকেল 17-18 আসছে। ধাতুর অ্যামালগাম আর ধাতুর আয়ন। এখন ধাতু অ্যামালগাম মানে পারদ, তাহলে ধাতুকে পারদের সাথে নিলে ধাতুর অ্যামালগাম, এবং ওই ধাতুর আয়নের মানে ওই ধাতুর লবণ মানে কি? NaCl হতে পারে, Na+। ওকে, আচ্ছা। দ্রবণ, দ্রবণ মানেই হচ্ছে গিয়ে অ্যাকুয়াস। দ্রবণ মানেই অ্যাকুয়াস, দ্রবণ মানে লবণ, লবণ মানেই অ্যাকুয়াস, লবণ মানেই কি বলতো? মানেই অ্যাকুয়াস। কি এটা? অ্যাকুয়াস। এটা মাথায় রাখবা। দ্রবণ লবণ মানেই কি? অ্যাকুয়াস। দ্রবণ লবণ আয়ন, এইভাবে লেখো, দ্রবণ লবণ আয়ন মানেই কি? অ্যাকুয়াস। দ্রবণ লবণ আয়ন মানেই হচ্ছে অ্যাকুয়াস, এর একটু মাথায় রাখবা। তারপর ধাতু মানেই হচ্ছে সলিড, ধাতু মানেই কি আমার? সলিড। কারণ মার্কারি তো লিকুইড, এটা তো তরল ধাতু, এটা বোঝাই যায়। তারপরে গ্যাস মানেই হচ্ছে সাথে চাপ দেওয়া থাকবে, গ্যাস মানেই কি? সাথে আমার চাপ দেওয়া থাকবে, গ্যাস মানেই সাথে আমার কি দেওয়া থাকবে? চাপ দেওয়া থাকবে। আর গ্যাস মানেই হচ্ছে তোমার নিষ্ক্রিয় তড়িৎদ্বার, প্লাটিনাম, অরাম, এইসব তড়িৎদ্বার ইউজ করা যাবে। ওকে, এই ধরনের তড়িৎদ্বার ব্যবহার করবা কখন? গ্যাস যখন ইউজ হবে। হ্যাঁ, গ্যাস ইউজ হবে। বা জারণ বিজারণ অর্ধকোষেও ইউজ করতে পারো, জারণ বিজারণ অর্ধকোষেও ইউজ করা যায়। ক্লিয়ার? যেমন দেখো, জারণ বিজারণ অর্ধকোষ, এখানে ফেরাস থেকে ফেরিক হচ্ছে, এটা কিন্তু সলিউশন। সলিউশন মানে কি? দ্রবণ। দ্রবণ মানে কি? আয়ন। আয়ন মানে কি? অ্যাকুয়াস। SN4+ থেকে SN2+, এটা কিন্তু সলিউশন মানে কি? অ্যাকুয়াস থেকে অ্যাকুয়াস মানে আমার দ্রবণ, আয়ন মানে সলিউশন। অ্যান্ড এইখানে তোমাকে বলা হয়েছে শুধু ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তার মানে এটা জারণ বিজারণ অর্ধকোষ। আর এখানে নিষ্ক্রিয় তড়িৎদ্বার ব্যবহার করা যাবে, প্লাটিনাম আর অরাম নিষ্ক্রিয়। গ্যাস অর্ধকোষ, দেখো এই যে হাইড্রোজেন গ্যাস, গ্যাস থেকে আয়ন, আয়ন মানে দ্রবণ, দ্রবণ মানে অ্যাকুয়াস। ক্লোরিন, ক্লোরাইড আয়ন, আয়ন মানে দ্রবণ, দ্রবণ মানে অ্যাকুয়াস। ক্লিয়ার? ওকে। তারপরে H2 গ্যাস, গ্যাস মানে চাপ থাকবে এখানে, H2 গ্যাস মানে কি? চাপ থাকবে এখানে। ওকে, এই তো হয়ে গেছে। দেখো, প্রশ্ন পড়বা, টাকা দিবা। প্লাটিনাম হাইড্রোজেন H+, কোন ধরনের অর্ধকোষ? ভাইয়া গ্যাস অর্ধকোষ। দেখো গ্যাস আছে তাই গ্যাস অর্ধকোষ। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? জারণ বিজারণ অর্ধকোষ কি? এই যে দেখো, ফেরাস থেকে ফেরিক, শুধু ইলেকট্রন আদান প্রদান, শুধু ইলেকট্রন আদান প্রদান, ফেরাস থেকে ফেরিক। ক্লোরিন থেকে ক্লোরাইড, তার মানে এটা কি? এটা হচ্ছে গ্যাস অর্ধকোষ। এটা হচ্ছে অ্যামালগামেরটা, ওই যে অ্যামালগামেরটা। এটা কোনটা? এটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, মানে এটা হচ্ছে 2 নাম্বারটা, ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। দেখো, হাইড্রোজেন, কপার, উক্ত কোষের অ্যানোড বিক্রিয়া কোনটা? এখন অ্যানোড কোনটা কেমনে চিনবো? দেখো, হাইড্রোজেন আর কপার, তাহলে যে উপরে আছে সে অ্যানোড দিবে, তার মানে হাইড্রোজেন আমার অ্যানোডে যাবে। তাহলে অ্যানোডে কি হবে? হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিবে, অ্যানোড মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তুমি শিওর। তাহলে এখান থেকে কি হবে? H+।
তাহলে H2 2H প্লাস 2 ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন থেকে 2H প্লাস আর 2টা ইলেকট্রন বের হবে, তাহলে হাইড্রোজেন থেকে 2H প্লাস 2টা ইলেকট্রন। এটা হচ্ছে আমার অ্যানোডের বিক্রিয়া। ভাই ক্যাথোডের বিক্রিয়া কি হবে? ক্যাথোডের বিক্রিয়া হবে ভাই কপার 2 প্লাস কপার ফর্ম করবে, তাহলে এটা হচ্ছে আমার ক্যাথোডের বিক্রিয়া। শেষ, এটা হচ্ছে আমার ক্যাথোডের বিক্রিয়া। ক্লিয়ার? পরেরটা জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, দেখো ইনট প্লাস 0.76 ভোল্ট। ভাইয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে কিন্তু এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে কি আমার জারণ, তাহলে এটা কিন্তু আমার জারণ বিভব। এটা কি? এটা হচ্ছে আমার জারণ বিভব। কেমনে বুঝলাম? এই কেমনে বুঝলাম বলো? কারণ আমার এখানে জারণ দেওয়া আছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস মানে কি জারণ, x থেকে x2 প্লাস। অ্যানোড হলে নিচের কোনটা ক্যাথোড হবে? ভালো প্রশ্ন, ভালো করে তাকাই দেখো, তুমি ছন্দ দিয়েও পারবা এমনিও পারবা। আমরা জানি ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে হচ্ছে নিচে যাবে, নিচে মানে কি বিজারণ বিভব বেশি, উপরে জারণ বিভব বেশি, নিচে বিজারণ বিভব বেশি। তাহলে এইবার দেখো তো, এখন জারণ বিভব বেশি হইলে অ্যানোড, তাহলে জারণ বিভব কম হইলে ক্যাথোড। বুঝো, জারণ বিভব বেশি মানে কি অ্যানোড, তুমি বুঝো, তোমার পড়াইছি, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, তাই না? তার মানে কি? জারণ বিভব কম মানে ক্যাথোড। আবার সিমিলারলি একটু আগে বলছিলাম বিজারণ বিভব বেশি মানে কি, সরি ক্যাথোড। তার মানে বিজারণ বিভব কম মানে কি রে ভাই? অ্যানোড, রাইট? ওকে, এবার আসো, তাহলে এবার দেখো তো, এখানে জারণ বিভব দিয়ে তুলনা করতে বলছে, দেখো সব জারণ, এখানে সব জারণ, তাহলে জারণ বিভব বেশি মানে অ্যানোড। ওরা বলছে ক্যাথোডে কে যাবে, তার মানে এই ক্যাথোডে কি হবে, জারণ বিভব কম হবে না? জারণ বিভব কি হবে? কম হবে। দেখো 0.76 এর কম কোনটা আছে? 0.76 এর কম একটাই আছে, তার মানে একটাই। বাকি সবগুলো দেখো 0.76 থেকে বড়, তার মানে ওরা হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। একটু পড়ালেখা করতে হবে, একটু পড়ালেখা না করলে পারবা না। কঠিন প্রশ্ন না, আসলে সহজ প্রশ্ন। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কত? একটু আগে দেখছো 0.76 ভোল্ট প্লাস 0.76 ভোল্ট। আমরা যে লিস্ট পড়ছিলাম প্রথম ক্লাসে যে লিস্ট পড়ছিলাম ওটা কিন্তু বিজারণ বিভবের লিস্ট, বিজারণ বিভবের লিস্ট। দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক কত, এটা মুখস্থ রাখো, হ্যাঁ এটা মুখস্থ রাখো, মাইনাস 0.76 ভোল্ট। তার মানে জিঙ্ক এর প্রমাণ জারণ বিভব চাইছে, জারণ বিভব কি হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা হচ্ছে জারণ বিভব, তাই না? তাহলে কি হবে এটা? প্লাস 0.76 ভোল্ট। ওকে, ইএমএফ এর সূত্র একটু আগে পড়াইছি, এক্স এটা আছে না, অ্যানোড প্লাস ক্যাথোড। ওকে, ক্যাথোড রেড মাইনাস অ্যানোড অক্স, ভুল। অ্যানোড অক্স মাইনাস ক্যাথোড রেড, ভুল। আচ্ছা দুইটাই এখানে আসলে অপশনের সমস্যা, এখানে শুধু এক অ্যান্সার। আসলে এখানে কি হবে, এখানে একটু ভুল আছে, ক্যাথোড রেড মাইনাস অ্যানোড রেড হবে এটা, হ্যাঁ এটা রেড হবে। এটা কি হবে, এটা রেড হবে, হ্যাঁ তখন এটা কারেক্ট হয়। এটা মনে করেন ভুল, তাহলে 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা দেখেন কোনটি সঠিক? অ্যানোড জারণ মাইনাস ক্যাথোড জারণ, প্রথমটাই সঠিক। পরেরটা বলেন অ্যানোড বিজারণ মাইনাস ক্যাথোড বিজারণ, না, অ্যানোড জারণ প্লাস ক্যাথোড বিজারণ, এটা সঠিক। ক্যাথোড জারণ মাইনাস অ্যানোড বিজারণ, এটা ভুল। এখানে দুইটা কারেক্ট, এখানে দুইটা কারেক্ট কেন মানে বুঝতে পারতেছো, টাইপিংয়ের সমস্যা আছে হয়তো, বাট এই দুইটাই কারেক্ট, রাইট? দেখো জারণ 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 যদি কাউন্ট করো তাহলে অ্যানোড থেকে ক্যাথোড বিয়োগ দিতে হবে, আমরা বারবার বলছি। যদি জারণ কাউন্ট করো মানে যদি অক্স কাউন্ট করো তাহলে অ্যানোড মাইনাস ক্যাথোড। আর যদি বিজারণ কাউন্ট করো, শুধু বিজারণ মানে যদি রিডাকশন কাউন্ট করো
তাহলে অবশ্যই ক্যাথোড মাইনাস অ্যানোড। ওকে, সূত্র পড়াইছি, রাইট? সূত্র পড়াই দিছি, দেখো কই গেল রে, অনেক কিছু পড়াই ফেলছে তোদের আজকে। দেখো শুধু অক্স কাউন্ট করা হয়েছে, তাহলে অ্যানোড মাইনাস ক্যাথোড। শুধু রেট কাউন্ট করা হয়েছে, মানে রিডাকশন কাউন্ট করা হয়েছে, তার মানে ক্যাথোড মাইনাস অ্যানোড। H2H2SO4 আর কপার সালফেট। আচ্ছা দেখি প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে উদ্দীপকের কোষটিতে অ্যানোড ঋণাত্মক, উদ্দীপকের কোষ কোনটা? উদ্দীপকের কোষ হচ্ছে H2 থেকে H2SO4 হয়েছে, কপার সালফেট থেকে কপার হয়েছে। কপার সালফেট থেকে কপার হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার কোষ। এই প্রশ্নটা অন্য প্রশ্ন, এই প্রশ্নটা দরকার নাই। ওকে দেখো সেটা কি, উদ্দীপকের কোষ্ঠীতে অ্যানোড ঋণাত্মক, অ্যানোড ঋণাত্মক, হ্যাঁ অ্যানোড ঋণাত্মক, সমস্যা নেই। ক্যাথোডে বিজারণ হয়, হ্যাঁ ক্যাথোডে বিজারণ হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়, উত্তর হচ্ছে ইয়েস, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। অ্যান্সার তিনটাই কারেক্ট। আজকে অনেক কিছু পড়াই দিলাম আপনাদের। তাহলে গ্যালভানিক কোষ পড়ছি আমরা, আর হচ্ছে কোষ বিভব পড়ছি। গ্যালভানিক কোষ, তারপর হচ্ছে কি আমাদের সেল ডায়াগ্রাম মানে কোষ ডায়াগ্রাম, কোষ বিক্রিয়া, তারপরে তো বিভিন্ন রকমের তড়িৎদ্বার, কোষ বিভব, অনেক কিছু পড়ে ফেলছে আজকে। এই আজকে অনেক কিছু পড়াই ফেলছি রে। তাহলে আজকে কি কি পড়লেন দেখেন। গ্যালভানিক কোষ পড়ছেন, তারপরে কোষ ডায়াগ্রাম পড়লেন, প্র্যাকটিসও করলেন, কোষ বিভবও পড়লেন, কোষ ডায়াগ্রাম, কোষ বিভব, এরপর কি, সরি কোষ বিক্রিয়া আগে, কোষ বিক্রিয়া পড়ানো হইল, কোষ ডায়াগ্রাম পড়ানো হইল, কোষ বিক্রিয়া, কোষ বিভব, তড়িৎদ্বার, তড়িৎদ্বারের প্রকারভেদ, তড়িৎদ্বার অ্যান্ড ক্লাসিফিকেশন, তড়িৎদ্বারের প্রকারভেদ, এগুলো সব পড়ে ফেলছি আজকে আমরা। ওকে, আগামী ক্লাসে কি করব? আগামী ক্লাস সবচেয়ে ভাইটাল ক্লাস, আগামী ক্লাস থেকে সৃজনশীল কমন। আজকে কিন্তু সৃজনশীলের বেসিক ছিল, আজকে সৃজনশীল করার বেসিক ছিল। আগামী ক্লাস মানে লেকচার 6-এ হবে ইনট সেলের ম্যাথ, লেকচার 6-এ হবে ইনট সেলের ম্যাথ, নার্নস্টের ম্যাথ, নার্নস্ট ইকুয়েশনের ম্যাথ। আচ্ছা আমি আগে একটু বলে রাখি, আরেকটা জিনিস একটু বলে রাখি, তারপরে ক্লাসটা শেষ করি। সেটা হইল আমি আপনার রবিবার ঢাকায় থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে রবিবার আমি ঢাকায় থাকছি না, রবিবার সিলেটে, সিলেটে থাকার কথা আমার, রবিবার আমি সিলেটে থাকার কথা। ওকে আচ্ছা, তো রবিবারের ক্লাসটা আশা করতেছি আমি আগামীকাল রেকর্ড করে ফেলবো, মানে শুক্রবার, আগামীকাল শুক্রবার আমি রেকর্ডটা দিয়ে দিব। তাহলে রবিবার আমি যদি লাইভে নাও থাকি আমি রেকর্ডটা দিয়ে দিব, ঠিক আছে? রবিবার লাইভে না থাকলেও আমি রেকর্ডটা দিয়ে দিব। রবিবার আমি ঢাকায় থাকবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এখন বলেন সবাই কি পড়ালেখা বুঝছি বাবা? যারা যারা লাইভ ক্লাস করছেন তারা কি সবাই বুঝছেন? সুন্দর জিনিস কিন্তু আজকে অনেক কিছু পড়াই ফেলছি রে, তা ব্যথা করতেছে। এক্সপোর্ট পিডিএফ, I guess done. ওকে,
অনেক কিছু পড়াই ফেলছি। সো আজকে এতটুকুই থাকবে। সেভ হোক। বাই বাই। আগামী ক্লাস থেকে সৃজনশীল পাবেন, মানে লেকচার 6 থেকে একটা সৃজনশীলের গ নাম্বার থাকবে, গ গ গ গ, মানে 3 নাম্বারের পড়া কালকে 3-4 পড়াই দিব, কালকে 3-4 পড়াই দিব। কালকের ক্লাস থেকে একটা সৃজনশীল থাকবে, কালকের ক্লাস থেকে একটা সৃজনশীল, কালকের ক্লাস থেকে একটা সৃজনশীল থাকবে ইনশাআল্লাহ, মানে আগামী ক্লাস থেকে। ওকে, ডান বাবা। দাঁড়ান আপনাদের ফাইলটা একটু আপলোড দিয়ে নিন, নাহলে পরে আর আপলোড দেওয়া হয় না, বুঝছেন, টাইম লাগে। বোর্ড অফ করে দিব তো একবারে আপলোড দিয়ে নিই। ব্যাচ সংকল্প সাইকেল 3 C2 C4 5 নম্বর লেকচার স্লাইড। ওকে, আমার ড্রাইভের কাজ শেষ। ঠিক আছে বাবা, তাহলে আজকে এতটুকুই থাকুক, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।